আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। প্রথমত সরি যে 3টা ভিডিওর পর একটু গ্যাপ হয়ে গেছে। তোমরা জানো যে বাংলাদেশের সমসাময়িক নির্বাচনের পরিস্থিতির কারণে একটু লেট হয়ে গেল। তো যাই হোক, আজকে আমরা শুরু করছি ভেক্টরের 4 নাম্বার লেকচার। এই 4 এবং 5 নাম্বার লেকচারে আমাদের মোটামুটি ভেক্টর শেষ ইনশাআল্লাহ। তো 4 নাম্বার লেকচারে আমরা কি কি পড়তে যাচ্ছি, যে ত্রিভুজের যে 3টা প্রুফ আছে ভেক্টর চ্যাপ্টারে, সেই 3টা প্রুফ এবং সেই রিলেটেড এই ত্রিভুজ রিলেটেড যদি কোনো কমপ্লেক্স যে ম্যাথগুলো আসছে ক্যান্টনমেন্ট কলেজ কিংবা হচ্ছে বোর্ডে কিভাবে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নের একটা গ্লিমস, এবং তার সাথে সামান্তরিকের যে 3টা প্রুফ আছে সেই 3টা প্রুফ, এবং আরেকটা হচ্ছে সাধারণ প্রুফ। এই সাধারণ প্রুফ এই হচ্ছে আমাদের আজকের কন্টেন্ট ইনশাআল্লাহ 4 নাম্বার ক্লাসে। আর 5 নাম্বার ক্লাসে আমাদের কন্টেন্ট মোটামুটি প্রিসাইজ। 5 নাম্বার ক্লাসে বা এর পরের ক্লাসে আমরা পড়বো হচ্ছে তোমার সোজা জিনিস একদমই, যে একটা ত্রিভুজ একটা ভেক্টরকে অন্য একটা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা। সো চলো এই 4 নাম্বার ক্লাসটা আমরা শুরু করে ফেলি। তার আগে যদি ভেক্টরে 1 2 3 ক্লাস দেখতে চাও তাইলে তোমরা চাইলে আমাদের কমেন্ট বক্সে চলে যেতে পারো, সেইখানে ডেসক্রিপশন লিংক দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে যুক্ত হইতে চাইলে সেই হোয়াটসঅ্যাপ কমিউনিটির লিংক দেওয়া আছে। সো যারা যারা এই টোটাল অল ইন ওয়ান হায়ার ম্যাথ ফ্রি সিরিজে কানেক্ট হইতে চাও এবং আপডেটেড থাকতে চাও, তারা চাইলে হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে এখনই যুক্ত হয়ে যেতে পারো, এবং এখানে অনেক ডিসকাশন হয়, প্রবলেম সলভিং হয়। সো আই থিঙ্ক এটা তোমাদের জন্য বেটার হবে। যাই হোক, চলো আমরা শুরু করি। যেহেতু প্রবলেম সলভিং আমরা অনেকখানি বেসিক পড়ে ফেলছি 1 নাম্বার এবং 2 নাম্বার ক্লাসে, সো আমরা তার উপরে বেস করে দেখো এই প্রবলেমটা এখন সলভ করতে যাচ্ছি। এগুলো আসলে প্রুফ বেসড প্রবলেম। আগেও বলছি ভেক্টর হচ্ছে প্রুফ বেসড প্রবলেম। দেখাও যে এ ও বি অশূন্য অসমান্তরাল ভেক্টর। কি বলছে? এ আর বি দুইটা অশূন্য অসমান্তরাল ভেক্টর, এবং বলছে এম এ প্লাস এন বি ইজ ইকুয়াল টু 0 হইলে এম প্লাস এন ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ আলটিমেটলি আমাকে যে এ এবং বি দুইটা অশূন্য অসমান্তরাল ভেক্টর এবং তাদের কি হয়েছে যোগফল, তাদের দুইটার যোগফল, কিন্তু তার আগে অবশ্যই তাদের স্কেলার যোগফল। দেখো এই যে আগে ফার্স্ট এটাকে এম দিয়ে গুণ দিয়ে নিছে, তারপরে কি করছে এন দিয়ে গুণ দিছে। তাহলে এই যে এ ভেক্টর যেটা আছে, এ ভেক্টরের আগে হচ্ছে তার এম দিয়ে গুণ করছি, বি ভেক্টরের আগে এন দিয়ে গুণ করছি, দেন দুইটাকে যোগ করলে তাদের যোগফল যদি 0 হয় তাহলে আমাকে প্রমাণ করতে বলছে যে অবশ্যই এম এবং এন এর মান 0। ব্যাপারটা কেমন, আগে প্রুফ করার আগে ব্যাপারটা একটু ফিল করি, ঠিক আছে? ফিল করা ইজ বেশি ইম্পর্টেন্ট প্রুফ করার থেকে। প্রুফ তো 2 লাইন লিখবো, বাট ওই 2 লাইনের মাহাত্ম্যটা কি সেটা বুঝতে হবে। আচ্ছা, তো দেখো আমাকে কি বলছে, এ আর বি দুটো অশূন্য অসমান্তরাল ভেক্টর। চিন্তা করো এইটা হচ্ছে আমার এ ভেক্টর, আর আমার কাছে আরেকটা ভেক্টর আছে সে ফর, এটা হচ্ছে আমার, এইটা সাদাটা হচ্ছে এ ভেক্টর, আর এইটা ধরো আমার কাছে একটা বি ভেক্টর। ওকে, এই সাদাটা হচ্ছে এ ভেক্টর এবং এই যে হলুদ কালারে যেটা আছে এটাকে আমি ধরলাম বি ভেক্টর। এবার কি বলছে, এ আর বি এরা হচ্ছে অশূন্য অসমান্তরাল ভেক্টর। আচ্ছা ভাইয়া, এবার যদি অসমান্তরাল হয় তাহলে দেখো তো কি হয়। এই যে আমি এখন এই এ ভেক্টরের একটা ধারক রেখা কল্পনা করলাম, এই সাদা ডট ডট লাইনটাকে, এবং এই যে হলুদ কালারের লাইনটা কল্পনা করলাম এই বি ভেক্টরের ধারক রেখা। বুঝতে পারছো? এই এ ভেক্টরের ধারক রেখা কল্পনা করলাম এই সাদা লাইনটাকে, আর বি ভেক্টরের ধারক রেখা কল্পনা করলাম এটা। এখন দেখো মজার ব্যাপার কি, দেখো এদের ধারক রেখা অ্যাকচুয়ালি কি করছে, পরস্পরের ছেদি হয়ে গেছে। যদি এরা অসমান্তরাল ভেক্টর যখন হইছে, এদের ধারক রেখা কিন্তু আর সমান্তরাল থাকে না, এদের ধারক রেখা কি হয়ে গেছে, অসমান্তরাল হয়ে গেছে। ওই যে আমরা পড়ে আসছি যে সমান্তরাল ভেক্টর আমরা কিভাবে চিনবো, যদি তাদের ধারক রেখা একই হয় অথবা সমান্তরাল হয়। যেহেতু বলেই দিচ্ছে এই দুইটা ভেক্টর অসমান্তরাল, তার মানে এদের ধারক রেখা সমান্তরাল নয়, বরং এদের ধারক রেখা অ্যাকচুয়ালি কেমন বলতো, পরস্পরের ছেদ, অর্থাৎ পরস্পরকে ছেদ করে চলে গেছে, সমান্তরালে নাই, একজন আরেকজনকে ছেদ করেছে। তাহলে এই যে যেই মুহূর্তে এটাকে ছেদ করলো, তাহলে এটা কি হয়ে গেল, পরস্পরের ছেদি হয়ে গেছে। ওকে, বুঝতে পারছো এই পর্যন্ত ক্লিয়ার? এবার আমি কি করতে পারি দেখো, ধরলাম এবার আমি এই যে এ ভেক্টরটাকে এবার আমি গুণ করলাম, ধরো এম এ। ওকে, এম এ এমনি একটা গুণ করলাম, এটা হয়ে গেল এম এ। ওকে, দিস ইজ এম এ ভেক্টর। এবং এবার এই বি ভেক্টরটাকে আমরা গুণ করলাম কি দ্বারা বললো তো, এন দ্বারা। তাহলে হয়ে গেল ধরো এন বি, একটা হলো এম বি আর একটা হচ্ছে এন বি। ক্লিয়ার? এম এ আর হচ্ছে এন বি, এই পর্যন্ত বুঝছো? আচ্ছা, এবার মজার ব্যাপার হচ্ছে বলতেছে এই দুইটার যোগফল 0।
এম এ প্লাস এন বি, এই দুইটার যোগফল শূন্য। ভাই একটু তাকাও তো, একটা মজার ব্যাপার দেখো, মানে শূন্য মানে নাল ভেক্টর, একটা মজার ভেক্টর দেখো, দেখো এইটা এবং এইটা, এটা কি, যেহেতু এ কে এম এ দ্বারা গুণ করলাম, তাহলে এ এর ধারক রেখা যা, এম এর ধারক রেখা তাই, কারণ ধারক রেখা কি হচ্ছে, সেম হচ্ছে, পড়ায় আসছে থার্ড ক্লাসে, তাহলে ভিডিও দেখে আসতে পারো, ঠিক আছে। এবং এন, এই যে বি, এই বি কে আমি কি করলাম দেখো তো, এই যে বি যেটা ছিল তাকে আমি কি করছি, গুণ করছি, তাই না? গুণ করার পরে কি পাইলাম, এন বি, গুণ করার পরে কি পাইলাম, এন বি। এই যে এন বি যেটা পাইছি, যেটা এন বি পাইছি, এটা কিসের সমান দেখো তো, এন বি এবং এন বি এর ধারক রেখা কি একই, রাইট? তাদের ধারক রেখা কি সেম। তাহলে দেখো এ আর বি যোগ করলে এদের যোগফল কি কোনোদিন জিরো হইতে পারে না, কারণ কি, আলটিমেটলি এই দুইটাকে তুমি যদি যোগ করো দেখবা যে একটা না একটা লব্ধি তুমি পেয়েই যাবা। কেন লব্ধি পাবো, চিন্তা করো, এটা যদি একটা সামান্তরিক চিন্তা করো, যে এটাকে এক্সটেন্ডেড করো, এখানে এক্সটেন্ডেড করো, এটা সামান্তরিক চিন্তা করলে এদিকে এদিক বরাবর তুমি এটা কি পাবা, লব্ধি টব্ধি পাবা। এই দুইটা ভেক্টরকে তুমি যদি একটা বিন্দুতে নিয়ে আসো, এই দুইটা ভেক্টরকে তুমি যদি একটা বিন্দুতে নিয়ে আসো, চিন্তা করো, এই যে এম এ এবং এন বি, এদেরকে তুমি একটা বিন্দুতে নিয়ে আসলা, মনে মনে চিন্তা করো যে এই ভেক্টরটাকে সরায়া এই দিক বরাবর নিয়ে আসলা এবং এই ভেক্টরটাকে সরায়া এই দিক বরাবর নিয়ে আসলা, ওকে। এই যে আমার এই যে ছোট্ট করে পিঙ্ক কালারের ভেক্টরটা আছে সেটা সরাই এখানে নিয়ে আসলা। তাহলে তুমি আমারে বলো, তোমার সাদা মনে কাদা রাইখা তুমি আমারে বলো, এই দুইটা লব্ধি অবশ্যই অবশ্যই থাকবে। তুমি আবার বলো এটা এম এ, এটা এন বি, তাহলে এই দুটাকে যদি আমি একটা বিন্দুতে নিয়ে আসি তাহলে অবশ্যই অবশ্যই তাদের লব্ধি থাকবে, একটা পাবো, পাওয়ার আমার কথাই। বাট বলতেছে এই লব্ধির মান কত, শূন্য। কি বলছে, এই লব্ধির মান কত, শূন্য। ব্যাপারটা তো বোঝা মেল, যদি এদের লব্ধির মান শূন্য হইতেই হয়, যেহেতু তারা পরস্পর অসমান্তরাল ভেক্টর, যেহেতু তারা পরস্পর অসমান্তরাল ভেক্টর, অর্থাৎ 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 এম এ ও এন বি এরা যদি অশূন্য ভেক্টর হয়, অশূন্য ভেক্টর হয়, অশূন্য ভেক্টর ও অসমান্তরাল, অসমান্তরাল, এরা যদি অশূন্য ভেক্টর অসমান্তরাল ভেক্টর হয়, অশূন্য, এরা যদি অশূন্য ভেক্টর ও অসমান্তরাল ভেক্টর, তাহলে তাহলে এদের তাহলে এদের তাহলে এদের ধারক রেখা একই বা সমান্তরাল নয়, একই বা সমান্তরাল নয়, তাই না? বলো সত্য কথা কিনা, যে এম এ ও এন বি যদি অশূন্য ভেক্টর হয় তাহলে এদের অশূন্য ভেক্টর অসমান্তরাল ভেক্টর, তাহলে এদের ধারক রেখা একই বা সমান্তরাল নয়, কারণ এরা তো অসমান্তরাল ভেক্টর, বলেই দিছে, বলছে কিনা বলো, এটা যে অসমান্তরাল ভেক্টর এটা বলছে কি বলে নাই, বলো কথা সত্য, কথা সত্য কিনা বলো, ওস্তাদ বলো কথা সত্য কিনা। যদি তাই হয় তাহলে তো এটা তো কোনোদিনই সম্ভব নয়। তাহলে 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 এম এ প্লাস এন বি ইজ ইকুয়াল টু শূন্য হতে হলে এম এ ইজ ইকুয়াল টু 0 এবং এন বি ইজ ইকুয়াল টু 0 হতেই হবে। বলো কথা সত্য কিনা। যে এবার দেখো বলছে এদের দুইজনের লব্ধি সেটা তো আর শূন্য হইতে পারতেছে না, কিন্তু যদি এটাকে শূন্য করতে হয় তাহলে এম এ আর এন বি এই দুটাকে শূন্য করতে হবে। অর্থাৎ ধরো এটা হচ্ছে এম এ, এটা যদি আমি কমায় এরকম শূন্য শূন্য লেভেলে নিয়ে আসি, যে এটাকে কমায়া আমি ধরো এমন করে ফেললাম, ধরো এমন করে ফেললাম, একদম পিচ্চি পিচ্চি একদম একদম শূন্য করে ফেলছি। চিন্তা করো যে এটা একটা পয়েন্ট, আবার এইটাকেও আমি হচ্ছে শূন্য করে ফেললাম, এটারও আমি শূন্য করে ফেললাম। এখন দেখো যখন আমি এইটাকেও শূন্য করে ফেললাম, এটাকেও শূন্য করে ফেললাম, তাহলে কি আর লব্ধি থাকবে? দুইটাকে আমি কি করে ফেলছি, শূন্য করে ফেলছি, যে এম এ ইজ ইকুয়াল টু শূন্য, এন এ ইজ ইকুয়াল টু শূন্য। অর্থাৎ এই যে পিঙ্ক কালারের যে লাইন আছে
এই পিঙ্ক কালারের লাইন আমি একদম ছোট করে ফেললাম, একদম পিচ্চি অবস্থায় নিয়ে গেলাম এবং এখানে বসায় দিলাম। এই যে আমার পিঙ্ক কালারের লাইন, আবার এইটাকেও আমি একদম ছোট করে ফেললাম, এই যে আমার পিঙ্ক কালারের লাইন এখানে বসাইলাম, আর আমার এই ব্লু কালারের লাইন আমি এখানে বসাইলাম। এখন তুমি আমারে বলো, এটা এতই ছোট হয়ে গেছে, এম এ এবং এন এ এটা কি হয়ে গেছে? ছোট হয়ে গেছে। এম এ এবং এন এ কে আমি কি করে ফেলছি? একদম স্মলেস্ট সাইজ করে ফেলছি। তাহলে অবশ্যই অবশ্যই যদি এদের লব্ধি শূন্য হইতে হয় তাহলে এদেরকে শূন্য হইতে হবে, কারণ এছাড়া তো কোনো উপায় নেই। দেখো এখন এদের এরা প্রায় শূন্য, যে এম এ এটাও শূন্য, এন এ এটাও শূন্য, তাহলে এই যে শূন্য শূন্য যোগ করলে কি পাওয়া যাবে? শূন্য। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এ ও বি অশূন্য, এটা বলেই দিছে, এ ও বি অশূন্য। এ এবং বি এরা কি? অশূন্য ভেক্টর। তাহলে যদি এইটাই সত্য হয় তাহলে এম এ ইজ ইকুয়াল টু 0, অতএব এম ইজ ইকুয়াল টু 0 এবং এন বি ইজ ইকুয়াল টু 0, অতএব এন ইজ ইকুয়াল টু 0। পাইছো? যদি এটা সত্য হয় তাহলে এই লাইন দুইটাও সত্য। বুঝতে পারছি? এই যে এটাই হচ্ছে এখানে কথা, বাট এই কথার এক্সপ্লেনেশন হচ্ছে এইখানে যে এ এবং এম এ এদেরকে যদি তুমি বানাইতেই চাও, এ এবং এন বি, এটা এ এবং বি হচ্ছে অসমান্তরাল ভেক্টর, তাহলে এদের অবশ্যই অবশ্যই ধারক রেখা একই কিংবা সমান্তরাল নয়, অর্থাৎ ধারক রেখা দুই অসমান্তরাল, পরস্পর ছেদ করছে। তাহলে এখানে লিখতেও পারো যে এদের ধারক রেখা পরস্পরচ্ছেদী, এখান থেকে কমা দিয়ে এখানে লিখে দিতে পারো ধারক রেখা দ্বয় পরস্পরচ্ছেদী। ওকে, তাইলে এম এ এবং এন বি এদের যোগফল যদি 0 হইতেই হয় তাহলে অবশ্যই অবশ্যই এম এ এবং এন বি এদেরকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ভাবে 0 হইতে হবে, কারণ আলাদা ভাবে 0 না হইলে কোনোদিন এদের লব্ধি 0 হবে না। আমরা একটু আগে দেখাইছি, তাই না? তাইলে তুমি কি লিখবা? যেহেতু 0 হবে না তার মানে হয় এটা 0 নাইলে এটা 0, কিন্তু আমি দেখে আসছি এ এবং বি তারা কি 0 হইতে পারবে না, অশূন্য। তাহলে যেহেতু এরা অশূন্য তাইলে তোমার কি হবে? এদের ইন্ডিভিজুয়ালি এদের ভ্যালু কি? শূন্য। ইন্ডিভিজুয়াল শূন্য হইলে এম এর ভ্যালু শূন্য, এন এর ভ্যালু শূন্য। ক্লিয়ার? তুমি চাইলে এই জায়গা থেকে এই লাইনটাও লিখে দিতে পারো যে পরস্পর পরস্পরচ্ছেদী। ওকে, তাহলে এই জিনিসটা, এই বেসিক তত্ত্বটা বুঝতে হইলে এই জিনিসটা হালকা একটু বোঝা লাগবে। এখানে তাহলে তুমি লিখতে পারো পরস্পর পরস্পরচ্ছেদী। ওকে, অসমান্তরাল এবং পরস্পরকে ছেদ করে যে ধারক রেখা, এখানে চাইলে এটা লিখতে পারো ধারক রেখা পরস্পরচ্ছেদী, পরস্পরচ্ছেদী। ওকে, পরস্পরচ্ছেদী ধারক রেখা বরং কি সমান্তরাল বরং পরস্পরকে ছেদ করছে। ওকে, তারপর এই লাইনগুলো লিখে দিলি মোটামুটি কেল্লা ফতে। এন্ড আফটার দ্যাট তোমার যদি মন চায় এটা প্রুফ লিখে দিতে, এই যে পাশ থেকে এভাবে লিখে দিবা যে অতএব আমরা বুঝতে পারি যে m is equal to n is equal to 0, this is proved. শেষ। ওকে, এই লাইন থেকে এই লাইন, এই তো বেশ সহজ। জাস্ট কথাগুলো বুঝতে হবে, ক্লিয়ার? বুঝছো? চলো এবার আমরা কি পড়বো বলো তো? ত্রিভুজ পড়বো। এবার আমরা কি পড়বো? ত্রিভুজ পড়বো। ত্রিভুজ পড়ার জন্য আমাদের ত্রিভুজের একটা বৈশিষ্ট্য নিয়ে আসতে হবে। ওকে, আচ্ছা আমরা এখন কি পড়বো? ত্রিভুজ পড়বো। ওকে, ট্রাপিজিয়াম আমরা আগের ক্লাসে সব পড়ে ফেলছি, সো এখন আমাদের আলটিমেটলি লাগবে এই ত্রিভুজই। সো ভালো করে ত্রিভুজের দিকে একটু খেয়াল রাখো, আমরা এখানে বেশ কিছু জিনিস পড়তে যাচ্ছি। ওকে, আচ্ছা, সো এখানে অনেকগুলো আছে, বাট এই অনেকগুলো আসলে আমি তোমাদেরকে এমসিকিউ বা সিকিউ দেখানোর, মানে পরস্পর সিকিউ দেখানোর জন্য নিয়ে আসছি। ওকে, তাহলে আসো আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমাদের ত্রিভুজের এই পয়েন্টটা দিয়ে। ওকে, আসো ত্রিভুজের আমরা এই পয়েন্টটা থেকে আসলে মোটামুটি শুরু করতে যাচ্ছি। কি বলতেছি? পি ও কিউ। কি বললাম? পি ও কিউ যথাক্রমে এ ও এবি ও এসি এর মধ্যবিন্দু। যে পি এবং কিউ বিন্দুটা এবি এবং এসি ত্রিভুজের কি মধ্যবিন্দু। তাহলে পি কিউ সমান্তরাল বিসি,
অর্থাৎ আমি যদি এখন চিন্তা করি যে আমার এবি এবং এসি আর হচ্ছে বিসি, এটা হচ্ছে একটা ত্রিভুজ। এই ত্রিভুজ বরাবর আমি যদি এবি এর মধ্যবিন্দু পি নির্ণয় করি, এসি এর মধ্যবিন্দু কিউ নির্ণয় করি, তাহলে আমাকে কি দেখাইতে হবে যে পি কিউ এবং বিসি তারা কি পরস্পর সমান্তরাল। তারা কি পরস্পর সমান্তরাল এবং পি কিউ বিসি এর দৈর্ঘ্যে অর্ধেক। পি কিউ কি বিসি এর দৈর্ঘ্য অর্ধেক। এটা দুইভাবে প্রুফ করা যায়। এক, চাইলে তুমি সামান্তরিক নিয়ম অনুসারে যেভাবে আমি তোমাকে ভিডিও 3 তে দেখাইছি ওইভাবে হচ্ছে প্রুফ করতে পারো, অথবা আমি এখন যে নিয়মটা দেখাবো সেটা প্রুফ করতে পারো। ঠিক আছে, দেখো এই কনসেপ্টের উপরে বেস করে আমাদের আরো একটা, এই যে এখানে এই ম্যাথ গুলো আসে যে এবিসিডি, আচ্ছা এবিসিডি চতুর্ভুজেরটা একটু পরে বুঝাচ্ছি। চিন্তা করে এই যে দেখো বরিশাল বোর্ডে আসে, এটা ক্যান্টনমেন্টের ম্যাথ, এটা ক্যান্টনমেন্টে আসছে। ওকে, এটা ক্যান্টনমেন্টের ম্যাথ। বুঝছো? ওকে, আচ্ছা এটা কি ক্যান্টনমেন্টের ম্যাথ, সো এইটা ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা দেখি এখন আমরা এই জিনিসটাই প্রুফ করব। কি বলছো দেখো, যে পি কিউ আর আমরা চাচ্ছি যে এইখানেই প্রুফ করতে, এখানেই প্রুফ করে দিই, তাহলে আর কষ্ট কম হবে। ঠিক আছে, এটা দুইভাবেই প্রুফ করা যায়। এক, তুমি চাইলে এটাকে প্রুফ করতে পারো কি পদ্ধতিতে, ত্রিভুজ বিধির পদ্ধতিতে। দুই, তুমি চাইলে এটা প্রুফ করতে পারো আমাদের এই যে পয়েন্ট বের করে করে, অর্থাৎ আমাদের যে এই আমি তোমাদেরকে পড়াইছিলাম অবস্থান ভেক্টর, সেইভাবে প্রুফ করতে পারো। তো আমি ত্রিভুজেরটা দেখাই দিতেছি, অবস্থান ভেক্টরেরটা তোমরা চাইলে বাসায় করে নিতে পারো। ঠিক আছে, অবস্থান ভেক্টরটা তোমরা চাইলে বাসায় করে নিতে পারো। ওকে, আচ্ছা তো সবার আগে এই ত্রিভুজটা আঁকবো কিভাবে, ইটস ইম্পর্টেন্ট। এখানে আঁকাটা হচ্ছে ইম্পর্টেন্ট। দেখো এই দুটো তো আমি এঁকেই দিছি, তুমি এই ত্রিভুজটাকে এইভাবে আঁকবা অলওয়েজ। যখনই তোমার প্রুফ করতে বলবে তখনই তুমি এই ত্রিভুজটার এইভাবে আঁকবা। এই ত্রিভুজটা কি করবে, এইভাবে আঁকবা যে এইদিকে একটা বাহু, এইদিকে একটা বাহু, বিসি এইদিকে। অলওয়েজ এই জিনিসটা মনে রাখবা। যখনই তোমাকে এটা বলবে যে আমরা একটা উপপাদ্য পড়ে আসছি হয়তো ছোটবেলায়, যে ত্রিভুজের দুইটা মধ্যবিন্দু বরাবর একটা রেখা টানলে এটার দৈর্ঘ্য তৃতীয় বাহুর অর্ধেক। ঠিক আছে, এবং এই বাহুটা এটার সমান্তরাল, ঠিক ওইটাই বলছে যে ত্রিভুজের যদি আমি মধ্যবিন্দু দুইটা পয়েন্ট নিই পি এবং কিউ, সেখানে যদি একটা ভেক্টর অঙ্কন করি, এই ভেক্টরটা বিসি এর সমান্তরাল এবং বিসি ভেক্টরের সমান্তরাল এবং দৈর্ঘ্য তার অর্ধেক। ঠিক আছে, এইটাই প্রুফ করতে হবে। তো এরকম যখনই তোমাকে ত্রিভুজ আঁকতে বলবে তুমি এইটা মনে রাখবা, তুমি এবি বরাবর একটা ভেক্টর নিবা, এসি বরাবর একটা ভেক্টর নিবা, বিসি বরাবর একটা নিবা। ওকে, মন থাকবে। আচ্ছা এখন দেখো এটা কেমনে প্রুফ করি। আমি ফার্স্টে কি লিখবো দেখো, আমি লিখবো এই ছোট্ট ত্রিভুজটার কথা চিন্তা করব। কোন ছোট্ট ত্রিভুজটুকু, এই ছোট্ট ত্রিভুজটুকু, এই ছোট্ট ত্রিভুজটুকুর মধ্যে খেলা চিন্তা করব যে ত্রিভুজ এ পি কিউ, ত্রিভুজ এ পি কিউতে। ঠিক আছে, ত্রিভুজ এ পি কিউতে কি কি হইতেছে দেখো, আমি এই যে এখানে অনুসারে কি লিখতে পারি, এই যে দেখো এপি প্লাস পি কিউ, এপি প্লাস পি কিউ ত্রিভুজ ল অনুসারে, অ্যাকর্ডিং টু দ্য ল অফ ট্রায়াঙ্গেল, ত্রিভুজের ত্রিভুজ বিধি অনুসারে, এছাড়া আমার ভেক্টরের ত্রিভুজ বিধি অনুসারে এপি প্লাস পি কিউ, এপি প্লাস পি কিউ। ওকে, এপি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু কি লেখা যায়, উল্টো দিক বরাবর কি আছে, এ কিউ ভেক্টর, উল্টো দিক বরাবর কি আছে, এ কিউ ভেক্টর। ওকে, এটা সমান এটা লেখা যায়। ওকে, খুবই সুন্দর। এবার পি কিউ কে এক সাইডে রাখলাম এবং এই পাশে লিখলাম যে এ কিউ মাইনাস এপি, এ কিউ মাইনাস এপি। আচ্ছা, খুবই ভালো কথা। ওকে, আচ্ছা এবার দেখো এ কিউ, এই এ কিউ, কিউ কি এসি এর মধ্যবিন্দু, এই কিউ পয়েন্টটা অ্যাকচুয়ালি কি বলতো, এ আর সি এর মধ্যবিন্দু, এই এসি এর মধ্যবিন্দু। তাহলে এ কিউ কি সমান সমান লেখা যায় হাফ ইন্টু এসি। এ কিউ কে আমি লিখলাম যে হাফ ইন্টু এসি। কেন এটা লিখছি একটু ভালো করে লক্ষ্য করো, যে এ কিউ এটা কি এসি এর মধ্যবিন্দু, এ কিউ এটা আসলে এসি এর মধ্যবিন্দু। যে সেফর এই যে আমার এসি, এই যে আমার এসি তার মধ্যবিন্দুকে এ কিউ, তার মানে কি এই যে আমার এ কিউ সে আসলে কি এসি এর অর্ধেক। ঠিক এইটাই লিখছি। ঠিক তেমনই ভাবে এই জায়গায় এপি, এপি এর পরিবর্তে কি লেখা যায় দেখো, ওকে হাফ ইন্টু এই যে এপি, এপি কার মধ্যবিন্দু, এবি এর মধ্যবিন্দু। তাহলে এই পুরো এবি এর অর্ধেক কি এপি, সেম লজিকে এবি। ওকে, আচ্ছা তারপর আর কি লিখবো, যে পি কিউ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এসি মাইনাস এবি। শেষ, এই পর্যন্ত আগে এটারে জমায় রাখো। এটা হচ্ছে একটা ত্রিভুজ নিয়ে খেলা শেষ, এই পর্যন্ত ডান। ওকে, আচ্ছা এইবার আসো পরের ত্রিভুজটা চিন্তা করো। এবার আর ছোট ত্রিভুজ নিয়ে চিন্তা করা যাবে না,
এবার চিন্তা করতে হবে কোন ত্রিভুজ নিয়ে, বড় ত্রিভুজ নিয়ে। এবার চিন্তা করতে হবে কোন ত্রিভুজ নিয়ে, বড় ত্রিভুজটাকে নিয়ে, অর্থাৎ ফুল ত্রিভুজ এবিসি কি নিয়ে চিন্তা করো। এবার ত্রিভুজ এবিসি, ত্রিভুজকে এবিসি, ত্রিভুজ এবিসি তে, এবার ত্রিভুজ এবিসি তে, ত্রিভুজ এবিসি তে কি চিন্তা করবা দেখো, চিন্তা করা সহজ, যে এবি প্লাস বিসি ত্রিভুজ বিধি অনুসারে এবি প্লাস বিসি ইজ ইকুয়াল টু কি, এসি, ইজ ইকুয়াল টু কি, এসি। তাহলে বিসি কে এই পাশে রেখে আমি যদি এটাকে এই পাশে পাঠিয়ে দিই, এসি মাইনাস এবি, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে বলো? কোনো সমস্যা আছে? সাউন্ড চেক করতেছি, সবকিছু ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ ঠিক আছে। বিসি ইজ ইকুয়াল টু এবি মাইনাস এসি। তাহলে এই যে আমার এইখান থেকে আমি তথ্য পাইলাম বিসি ইজ ইকুয়াল টু এবি মাইনাস এসি, এই তথ্যটা যদি আমি এইখানে এখন বসায় দিই, তাহলে আমি এইখান থেকে কি লিখতে পারি, যে পি কিউ ইজ ইকুয়াল টু হাফ অফ এসি মাইনাস এবি মানে কি, বিসি। এই হচ্ছে বিসি, এই হচ্ছে বিসি। বুঝতে পারছো? গট ইট, গট ইট, গট ইট, বলো গট ইট, গট ইট। ডান 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 ডান। পি কিউ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু বিসি। তাহলে এখন আমি অলরেডি দেখলাম যে দুইটা পোর্শনের কাজ তো শেষ। এবার আমার আসলে প্রুফ করতে হবে। কি প্রুফ করতে হবে? দেখো দেখো দেখো, এখন আসলে আমাদের মেইন প্রুফ। আমি ফার্স্টে দেখতেছি যে আমি যদি এখন পি কিউর শুধুমাত্র ভ্যালু নেই, এই ভ্যালুটা কি, হাফ অফ বিসি, দৈর্ঘ্যের অর্ধেক। প্রুফ করা ডান। এই জিনিসটা প্রুফ করে ফেলছি, এই জিনিসটা প্রুফ করছি, এইখান থেকে আমি এই জিনিসটা লিখলাম, এটা মানে অর্ধেক। এবার আমরা কি প্রুফ করতে হবে? প্রুফ করতে হবে যে এটা অবশ্যই অবশ্যই কি, এটা অবশ্যই অবশ্যই কি, এই যে আমার মানটা শুধু অর্ধেকই না, আমার মানটা শুধু অর্ধেকই না, এটার সাথে সাথে আমার আরো একটা জিনিস প্রুফ করতে হবে, সেটা হচ্ছে যে এটা সমান্তরাল। এখন আমি দেখব যে পি কিউ ও বিসি এটা কেমন ভেক্টর, অশূন্য ভেক্টর। কেমন ভেক্টর, অশূন্য ভেক্টর। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এইটা, যেটা কেমন ভেক্টর, অশূন্য ভেক্টর। ওকে, তাহলে যারা এটা অশূন্য ভেক্টর তাদের মান কিনা, কোনোভাবেই শূন্য না। ওকে, তারপরে দেখতেছি যে পি কিউ এবং বিসি এদের ধারক রেখা কেমন, পরস্পর সমান্তরাল। পি কিউ ও বিসি এর ধারক রেখা, এর ধারক রেখা, ধারক রেখা কেমন, পরস্পর সমান্তরাল। আচ্ছা, দুইটা ভেক্টর কখন সমান্তরাল হয় বলতো? দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত কি? যদি তারা অশূন্য হয় এবং তাদের ধারক রেখা সমান অথবা সমান্তরাল হয়, তাদের ধারক রেখা সমান এবং সমান্তরাল হয়। তাহলে আমি কি লিখতে পারি, যেহেতু the value of PQ is and the value of PQ and BC, যে PQ এর ভ্যালু শূন্য নয় এবং BC এর ভ্যালু শূন্য নয়, এবং তাদের ধারক রেখা দ্বয়, এবং তাদের ধারক রেখা দ্বয়, তাদের এবং তাদের ধারক রেখা দ্বয় পরস্পর সমান্তরাল, ধারক রেখা দ্বয় পরস্পর সমান্তরাল, পরস্পর সমান্তরাল, তাই পিকিউ ভেক্টর সমান্তরাল কি, বিসি ভেক্টর। পাইছো? যে তাদের ধারক রেখা দ্বয় এমন, তাই পিকিউ ভেক্টর সমান্তরাল বিসি ভেক্টর। বুঝতে পারছো? বুঝতে পারছো? ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পারছো? বলো বলো, ক্লিয়ার কিনা? এই লেখাটা বুঝতে পারছো? যে প্রথম কন্ডিশন কি? প্রথম কন্ডিশন হচ্ছে যে ভাই দেখেন পিকিউ এবং বিসি ভেক্টর কি, পরস্পর অশূন্য ভেক্টর। কেমন ভেক্টর? অশূন্য ভেক্টর। এবং তাদের ধারক রেখা কি, এবং তাদের ধারক রেখা কি, পরস্পর সমান্তরাল। তাদের ধারক রেখা কি, পরস্পর, তাদের ধারক রেখা পরস্পর সমান্তরাল। ওকে, বুঝছো? যেহেতু PQ is not equal to 0 এবং BC is not equal to 0 এবং তাদের ধারক রেখা দ্বয় পরস্পর সমান্তরাল, তাই আমি বলতে পারি PQ সমান্তরাল BC। তাহলে আমাদের সবকিছুই প্রুফড। তাহলে আমাদের মোটামুটি সবকিছুই প্রুফ। এটা আমি ফুল প্রুফ করে ফেলছি। ঠিক আছে, এখন এই নিয়ম অনুসারে
তুমি চাইলে একইভাবে এই লেখাটুকু সেম, তুমি চাইলে এটাকে এইভাবে প্রুফ না করেও তোমার এইভাবে প্রুফ করতে পারো। কিভাবে প্রুফ করতে পারো দেখো, তুমি ধরতে পারো যে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর, প্রত্যেকটার অবস্থান ভেক্টর নির্ণয় করলা, দেন কিউ ভেক্টর অবস্থান ভেক্টর তুমি বলতে পারো হাফ ইন্টু এ প্লাস সি। ওকে, এন্ড তুমি বলতে পারো পি বিন্দুর অবস্থান ভেক্টর হাফ ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, আবার তুমি কি নির্ণয় করতে পারো, বিসি এর অবস্থান ভেক্টর, বিসি এর অবস্থান ভেক্টর সমান সমান লিখতে পারো সি মাইনাস বি। পিকিউ এর অবস্থান ভেক্টর সমান সমান তুমি লিখতে পারো হাফ ইন্টু এ প্লাস সি মাইনাস হাফ ইন্টু এ প্লাস বি। যারা বুঝছো আশা করি বুঝছো যে কিউ মাইনাস পি, কিউ মাইনাস পি, তারপরে দুইটাকে সামঞ্জস্য হয়ে দেখাইতে পারো। সো এটা চাইলে তোমরা বাসায় হোমওয়ার্ক করতে পারো, আমি আমার আগের ক্লাসে এটা সুন্দরভাবে বুঝাই দিছি। সো যারা বুঝো না তারা চাইলে আগের ভিডিওটা দেখে আসতে পারো, ওইখানে আমরা অন্য কিছুকে এইভাবে সুন্দর করে প্রুফ করছি। সো এটা ছিল আমাদের ত্রিভুজ বিধি। সো আই থিঙ্ক তোমাদের ত্রিভুজ বিধি নিয়ে আর কারো কোনো সমস্যা থাকার কথা না। দেখো এই ত্রিভুজ বিধি কোথায় কোথায় আসছে দেখছো, বরিশাল বোর্ড 25-এ জাস্ট এখানে কি করছে দেখো, এই যে ভাইয়া এখন সিকিউ দেখাই দিতেছি, ভাইয়া সিকিউ দেখাই দিতেছি যে পি কিউ আর একটা ত্রিভুজ এবং পি কিউ এবং পি আর বাহুর মধ্যবিন্দু যথাক্রমে এম ও এন। তাহলে সবার ফার্স্টে কি রাখবে, একটা ত্রিভুজ কল্পনা করে নিবা, একটা ত্রিভুজ কল্পনা করবে যে এটা একটা ত্রিভুজ। কি বলতে চাচ্ছে, বলতে চাচ্ছে যে ভাই দেখেন এই ত্রিভুজ হচ্ছে পি কিউ আর ত্রিভুজ। কোন ত্রিভুজ, পি কিউ আর ত্রিভুজ। ওকে, আচ্ছা, তাহলে পি কিউ আর ত্রিভুজে আমার কি ঘটনা ঘটতেছে, আমার ঘটনা ঘটতেছে হচ্ছে এদের মধ্যবিন্দু হচ্ছে এম এবং এন। এটা হচ্ছে এম, যে পি কিউ বাহুর মধ্যবিন্দু এম আর এইটার মধ্যবিন্দু হচ্ছে এন। এবার বলতো ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে এম এন সমান্তরাল পি কিউ। এবার এখানে তুমি চিন্তা করো, এখানে একটা, এখান থেকে এখানে একটা ভেক্টর টানলা, তাহলে প্রমাণ করতে বলছে এম এন সমান্তরাল কিউ আর। কিউ আর মানে কোনটা, এই যে এইটা, এবং বলছে এম এন ইজ ইকুয়াল টু হাফ ইন্টু কিউ আর, এম এন এর মান কিউ আর এর অর্থে। সো এই যে এদিক বরাবর ভেক্টর নিবা, এদিক বরাবর ভেক্টর নিবা, এদিক বরাবর নিবা, এদিক বরাবর নিবা, দেন জাস্ট এ বি সি এর জায়গায় পি কিউ আর। যেমন ধরো এখানে নিছি এ বি সি এ পি কিউ, তুমি এই জায়গায় নিবা পি কিউ আর আর পি এম। ওকে, ফার্স্টে ছোট ত্রিভুজটা, তারপর বড় ত্রিভুজটা, তারপর যেভাবে বলছি যে যেহেতু এই দুইটা হচ্ছে কি না, শূন্য না, এবং তাদের এই কি রেখা, ধারক রেখা সমান্তরাল, তাই এরা কি পরস্পর সমান্তরাল। এভাবে সুন্দর করে প্রুফ করে দিবা। ঠিক সেম জিনিসটাই দেখো এই জায়গায় একটু ভরকায় দিবে, এটা ক্যান্টনমেন্টের প্রশ্ন, ক্যান্টনমেন্ট কলেজের, এই জায়গায় একটু ভরকায় দেওয়ার চেষ্টা করতেছে, বাট ঘটনাটা সেম, ঘটনাটা সেম। এটা ভরকায় দিতেছে কেউ একটু ডিফারেন্ট ভাবে প্রশ্নটা জিজ্ঞেস করতেছে। দেখো এই জায়গায় ডিরেক্ট বলবে না যে ত্রিভুজের প্রুফটা করো, মানে কি বলছে দেখো, এবিসিডি চতুর্ভুজের এবি বিসি ডিই ও ডিএ বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি কিউ আর এস। আচ্ছা, তাহলে একটা চতুর্ভুজ চিন্তা করো, একটা চতুর্ভুজ, ঠিক আছে, মোটামুটি ধরো এরকম একটা চতুর্ভুজ। এবার এই চতুর্ভুজে চারটা মধ্যবিন্দু আছে। ওকে, চারটা মধ্যবিন্দু কত, পি কিউ, ধরো এটা হচ্ছে আমার চতুর্ভুজের কি কি, এ বি বি সি ডি এ। ওকে, তাহলে এ বি এর মধ্যবিন্দু হচ্ছে পি, এডি এর মধ্যবিন্দু বা ডি এর মধ্যবিন্দু হচ্ছে আমার কে এস, তারপরে হচ্ছে সিডি, সিডি এর মধ্যবিন্দু হচ্ছে কিউ, আর সিডি এর মধ্যবিন্দু হচ্ছে আর, আর বিসি এর মধ্যবিন্দু হচ্ছে কিউ। ওকে, খুবই সহজ, খুবই সহজ। আচ্ছা, বলছে কি ভেক্টরের সাহায্যে প্রমাণ করো পি কিউ সমান্তরাল এসি, পি কিউ সমান্তরাল এসি। আচ্ছা, এবার ধরো আমি এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা বরাবর একটা দাগ টানলাম। ওকে, এবং এই পয়েন্ট থেকে এই পয়েন্ট বরাবর একটা দাগ টানলাম। এখন তুমি একটু ছোট্ট মাথায়, ঠান্ডা মাথায় চিন্তা করো, এই জায়গাটায়, এই জায়গাটায়, এই জায়গাটায়, ঠিক আছে, এখন আমি যদি একটু এটাকে মার্ক করে দেই, এই জায়গাটায় কি হচ্ছে, এটাকে একটা ত্রিভুজের মতো কল্পনা করা যাচ্ছে না এই জায়গাটায়? হ্যাঁ, এই জায়গাটা হইতেছে কি বলতো, এই যে এই যে এই যে, ওকে, এই যে আমি যতটুকু রং করে দিলাম, এই রং করা স্থানটাকে তুমি কি বলতে পারো, ইজ ইট আ ট্রায়াঙ্গেল, ইজ ইট আ ট্রায়াঙ্গেল অর নট, ইজ ইট আ ট্রায়াঙ্গেল অর নট, সেমি। ওকে, দেখো চতুর্ভুজ থেকেও তোমাকে প্রশ্ন জাস্ট টেকনিক্যালি জিজ্ঞাসা করতে পারে, চতুর্ভুজ থেকেও প্রশ্ন তোমার টেকনিক্যাল, ইটস এ ট্রায়াঙ্গেল। তো সেম ট্রায়াঙ্গেলের লটাই তোমার এখানে আবার অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পারছি? ক্লিয়ার? ঘটনা ক্লিয়ার? বলো ক্লিয়ার। দেখো এটা একটা ট্রায়াঙ্গেল এবং এটা তার মধ্যবিন্দু, এই যে এটা তার মধ্যবিন্দু, রাইট? তাহলে এই মধ্যবিন্দুর এই যে এটাকে তুমি টানো, এদিক থেকে এইদিকে টানো,
আর এই দিক থেকে তুমি একটা চিন্তা করো, এটা আরেকটা ভেক্টর। তাহলে এই হচ্ছে তোমার সুন্দর দেখে ট্রায়াঙ্গেল। সেই ট্রায়াঙ্গেলের সবকিছু আবার প্রুফ করতে বলা হয়েছে। পিকিউ সমান্তরাল আছে এবং পিকিউ ইজ ইকুয়াল টু হাফ ইনটু এসি, হাফ ইনটু এসি, দ্যাটস ইট। সো দ্যাটস অলসো আ ট্রায়াঙ্গেল। সো দেখছো, তোমাকে প্রশ্ন ভাবে চাইলেও ঘুরাইয়া দিতে পারে। ওকে, এবার আসো, এটা হচ্ছে খুবই মজার। আমরা এই জায়গায় প্রুফ করবো না, বিকজ এই জায়গায় জায়গা কম, আমরা এটাকে ওই পাশে নিয়ে গেছি আবার। ওকে, এটা কি বলতে চাচ্ছে ব্যাপারটা একটু বুঝি, এটা কি বলতে চাচ্ছে ব্যাপারটা একটু বুঝি। এবার তোমাকে না উল্টা ঘটনা করতে বলবে, এবার তোমার উল্টা ঘটনা করতে বলবে। বুঝছি বুঝছি বুঝছি। এবার তোমার কি করবে, উল্টা ঘটনা প্রুফ করতে বলবে। উল্টা ঘটনা কেমন কেমন প্রুফ করতে বলবে একটু দেখি কি বলতে চাচ্ছে তারা। আমাকে বলতে চাচ্ছে এবার আমি একটু উল্টা ঘটনা প্রুফ করব। উল্টা ঘটনাটা কি? এবার তারা বলতেছে যে ভাই দেখেন, ভাই দেখেন, মানে তারা কি প্রুফ করতে চাচ্ছে সেইটা আগে আমরা একটু বুঝি। ওরা আমাদেরকে বলতে চাচ্ছে যে ভাই দেখেন, আপনার কাছে এটা একটা ত্রিভুজ আছে, পি, ধরেন এ বি সি ত্রিভুজ আছে, এ বি সি ত্রিভুজ আছে। এটাকে আমি বলতেছি ডি, এটাকে আমি বলতেছি ই। ক্লিয়ার? এই তিনটা, ওকে, এই তিনটা ত্রিভুজ আমার কাছে এক্সিস্ট করে। কই গেল? ওকে, গেল কই? ওকে, আচ্ছা যাই হোক, মেবি গেছে গা হারে। আচ্ছা যাই হোক, আচ্ছা এটাই দেখি। সো এটা ছিল আমার কাছে মোটামুটি একটা ত্রিভুজ। এই ত্রিভুজের এখানে ধরেন পি, পি কিউ এবং আর। ওকে, বুঝছো বুঝছো বুঝছো? আচ্ছা, এবার বলতেছে যে বা এটা এ বি সি চিন্তা করো, যে এ বি সি। এবার বিসি এর সমান্তরাল রেখা, মানে ধরো এ বি এর মধ্যবিন্দু হচ্ছে, চিন্তা করো এফ, বলে দিছি যে কোনো একটা বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ, এটা ধরো এফ। এবার বলছে এই এফ, ঠিক আছে, এই এফ থেকে ওকে, এফ থেকে যদি আমি একটা ভেক্টর টানি যেটা বিসি এর সমান্তরাল, বুঝছো মানে কি বলতে চাচ্ছে? বলতে চাচ্ছে যে যে আমি যদি এফ থেকে একটা ভেক্টর টানি যেইটা অবশ্যই অবশ্যই কিসের সমান্তরাল? বিসি এর সমান্তরাল। অবশ্যই অবশ্যই কিসের সমান্তরাল? বিসি এর সমান্তরাল। অবশ্যই অবশ্যই কিসের সমান্তরাল? বিসি এর সমান্তরাল। যে বিসি যেই বরাবর আছে, আমার এই ভেক্টরটাও কি সেই বরাবর আছে। যদি আমি এটা টানতে পারি, যেটা আমার কিসের সমান্তরাল হইলো? বিসি এর সমান্তরাল। যেটা আমার কিসের সমান্তরাল হইলো? বিসি এর সমান্তরাল। যেটা আমার কিসের সমান্তরাল হইলো? বিসি এর সমান্তরাল। ক্লিয়ার? হুম, যদি এটা বিসি এর সমান্তরাল হয়, যদি এটা বিসি এর সমান্তরাল হয়, যদি এটা বিসি এর সমান্তরাল হয়, ক্লিয়ার 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 হলো? এটা হচ্ছে বিসি, এবং এটা যদি বিসি এর সমান্তরাল হয়, তাহলে অবশ্যই অবশ্যই এটা কি বিন্দুগামী? বলতেছে আমাকে ই বিন্দুগামী। এটা অবশ্যই অবশ্যই কোন বিন্দু দিয়ে যাবে? ই বিন্দু দিয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে ই কেমন? ই কেমন? ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু। ই কেমন হইতে হবে? যা এসি এর মধ্যবিন্দু, যা এখানে লিখে রাখো, এসি এর মধ্যবিন্দু। ই আমার কেমন হইতে হবে? এসি এর মধ্যবিন্দু হইতে হবে। বুঝছো? এটা তোমাদের বইও আছে এবং বিভিন্ন জায়গায় এটা প্রুফ আছে। একটু আগে দেখাইছি যে যশোর, চট্টগ্রাম, বগুড়া, তারপর সরি বগুড়া না, এই যে বরিশাল বোর্ড, 3 4 5 জায়গায় এটা আসছে। যে প্রথমে বুঝো কি কি বলতে চাচ্ছে, যে এ বি সি একটা ত্রিভুজ, তার এ বি বাহুর মধ্যবিন্দু এফ। এবার এই বিন্দু থেকে একটা ভেক্টর যদি কল্পনা করি এবং সেটা যদি বিসি এর সমান্তরাল হয়, তাহলে এই ভেক্টরটা অবশ্যই অবশ্যই কোন বিন্দু দিয়ে যাবে? ই বিন্দুগামী। কোন বিন্দুগামী? ই বিন্দুগামী। যেখানে ই কি? এসি এর মধ্যবিন্দু। ই কিসের পরিচয়? যা এসি এর মধ্যবিন্দু। ই কিসের পরিচয়? যা এসি এর মধ্যবিন্দু। যা কিসের মধ্যবিন্দু? যা এসি এর মধ্যবিন্দু। ক্লিয়ার? বুঝছো বুঝছো বুঝছো? আইডিওলজি ক্লিয়ার? জিনিসটা ফুল ক্লিয়ার? ওকে, তো এটা আমাদের প্রুফ করতে হবে। এটা আমাদের কি করতে হবে? প্রুফ করতে হবে। সো দেখো, এটাতে এই প্রুফটা একটু লিখে রাখো, কি করতে চাচ্ছে আমরা একটু লিখে রাখো। যে ত্রিভুজ এ বি সি এর এ বি এর মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দু এফ। এখন বিসি সমান্তরাল এফ ই অঙ্কন করলে
প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে বলতো প্রমাণ করতে কি হবে? প্রমাণ করতে হবে যে আমার কিসের সমান্তরাল কি? প্রমাণ করতে হবে যে কে কার সমান্তরাল বলতো? যে ই হলো কার মধ্যবিন্দু? এসি এর মধ্যবিন্দু। এসি এর ই হলো এসি এর মধ্যবিন্দু। ই হলো এসি এর মধ্যবিন্দু। মধ্যবিন্দু এই পাশে লিখে দিই। বুঝতে পারছো কি প্রমাণ করতে হবে? ওকে, এটা জাস্ট লিখে নিলাম। ওকে, কারণ এটা একটু ডিফারেন্ট। দেখবা যে অনেকেই এটা করায় না, পরীক্ষায় সুন্দর করে দিয়ে দিবে। অনেকেই করাবে না, পরীক্ষায় সুন্দর করে দিয়ে দেবে, তুমি হা হয়ে থাকবে। তোমার বইয়ের ভিতরে আছে, তুমি হয়তো পড়ো নাই, তোমার বইয়ের ভিতরে আছে, তুমি হয়তো খেয়ালও করবা না, বাট চলে আসবে। বাট কি আসবে? চলে আসবে। ওকে, বুঝছো? এটা আমাদের কি করতে হবে? প্রুফ করতে হবে। ওকে, খুবই সুন্দর কথা। আচ্ছা, তো ধরো আমরা একটা কাজ করলাম, আমরা মনে করলাম যে এইটা তো ই। ওকে, এটা আমি দিলাম, বাট আমি মনে করলাম যে না, আমি মনে মনে চিন্তা করতেছি যে না, আমি যদি এইরকম একটা রেখা টানি ইচ্ছা করে, ঠিক আছে, আমি যদি মনে মনে চিন্তা করতেছি যে আমি যদি এফ থেকে একটা রেখা বিসি এর সমান্তরাল টানি, মনে করি সেটা জি বিন্দুগামী। কি বিন্দুগামী? জি বিন্দুগামী। যে এটা কোন বিন্দুগামী গেছে? জি বিন্দুগামী। এই যে এটা এখানে লিখবো যে ওকে, আমি মনে করি, তাহলে কি মনে করতে হবে? যে আমি এটা আগে হচ্ছে, আমি পুরোটা আগে ভেক্টর দিয়ে আনি। চলো, আগের মতোই ফুল ভেক্টরটা আগের মতোই থাকতেছে, যে মনে করি জি মধ্যবিন্দু। মনে করি কি জি, ই নয় বরং জি মধ্যবিন্দু, বরং জি মধ্যবিন্দু। ঠিক আছে, এটা হচ্ছে আমার কথা, এটা মনে করছি। তাহলে কি হবে? তাহলে বিসি এর সমান্তরাল রেখা, সমান্তরাল ভেক্টর যাবে কোন জায়গা থেকে যাবে? দেখো, যে বিসিএস এফ বিন্দু থেকে বিসি এর তাহলে মধ্যবিন্দু, তাহলে ওকে, এই লাইনটার আগে আরেকটা লাইন লিখতে হবে। তাহলে এফ বিন্দু থেকে অঙ্কিত ভেক্টর বিসি এর সমান্তরালে, বা বিসি এর সমান্তরালে টানলে বা অঙ্কন করলে কি, তাহলে এফ বিন্দু থেকে অঙ্কিত ভেক্টর বিসি এর সমান্তরালে অঙ্কিত ভেক্টর বিসি এর অঙ্কিত বিসি এর সমান্তরালের ভেক্টর এফ জি হবে। ওকে, বুঝতে পারছো? বলতে চাচ্ছি যে আমার ই বিন্দু আর মধ্যবিন্দু নেই, আমি ধরে নিলাম জি, তাহলে এফ বিন্দু থেকে অঙ্কিত বিসি এর সমান্তরালের ভেক্টর এফ জি হবে। যে এই যে এখন কি হয়ে গেছে দেখো, এফ জি, এফ বিন্দু থেকে অঙ্কিত বিসি এর সমান্তরাল, যে বলছে না এফ বিন্দু দিয়ে অঙ্কিত বিসি এর সমান্তরাল ভেক্টর এফ জি হবে। শেষ। ওকে, আচ্ছা, এখন এই ছোট্ট ত্রিভুজটা কল্পনা করবো এ এফ জি, এটার মধ্যে হচ্ছে সব জল্পনা কল্পনা করব। এটার মধ্যে জল্পনা কল্পনা কেন করব? দেখো, এ এফ জি এখানে যদি আমি অ্যাপ্লাই করি, এখানে যদি আমি কি অ্যাপ্লাই করি, আমার সুন্দর সুন্দর লেভেলের, এখানে যদি আমি আমার ভেক্টরটাকে অ্যাপ্লাই করি, এখানে যদি আমি আমার ভেক্টর লটাকে অ্যাপ্লাই করি, কোন লটা? ত্রিভুজ বিধি। যে এইখানে দেখো এ এফ প্লাস এফ জি ইজ ইকুয়াল টু কি লেখা যায়? এজি। এফ প্লাস এফ জি ইজ ইকুয়াল টু কি লেখা যাচ্ছে? এজি। ওকে, আচ্ছা, তাহলে এফ জি ইজ ইকুয়াল টু কি লেখা যায়? এজি মাইনাস এফ, এজি মাইনাস এফ। ঠিক আছে, এজি মাইনাস এফ। তাহলে
এফ জি, যত ধরে নিতেছি মনে মনে জি বিন্দু এটার মধ্যবিন্দু, তাহলে তুমি আমাকে বলো মনে মনে ধরতেছি জি কি এটার মধ্যবিন্দু, জি যদি এটার মধ্যবিন্দু হয় তাহলে আমি কি লিখতে পারি এসি ইজ ইকুয়াল টু হাফ অফ এজি। বুঝছো, আমি এখন চিন্তা করতেছি ই নাই, জি হচ্ছে এটার মধ্যবিন্দু, তাহলে আমি এখানে কি লিখতে পারি, যদি আমার ই কে আমি মধ্যবিন্দু কল্পনা নাই করি এবং জি কে আমি মধ্যবিন্দু কল্পনা করি, তাহলে আমি কি লিখতে পারি হাফ অফ এসি ইজ ইকুয়াল টু এজি। এজি এর পরিবর্তে কি লিখবো হাফ অফ এসি। আর এফ, এফ মানে কি হাফ অফ এবি, এফ মানে কি হাফ অফ এবি। ওকে, ওই যে ত্রিভুজ লয়ের মতোই একটু আগে যেভাবে প্রুফ করে আসছো ওইভাবে। দেখো টুইস্টটা কোথায় পড়বে, তাহলে তুমি এইখান থেকে কি লিখতে পারো এফ জি ইজ ইকুয়াল টু হাফ অফ এসি মাইনাস এবি, এবং আমরা শিখে আসছি এসি মাইনাস এবি এটা মানেই হচ্ছে হাফ অফ বিসি। বাট প্রবলেমটা কোথায়, যেই মুহূর্তে এটা হয়ে গেছে সেই মুহূর্তে আমি দেখতে পারতেছি, তাহলে আমি এখান থেকে লিখতে পারি তাহলে এফ জি সমান্তরাল বিসি, তাই না? কিন্তু এফ জি সমান্তরাল বিসি এটা যদি হয় তাহলে অবশ্যই অবশ্যই এটাও ট্রু, কারণ আমি এই জিনিসটা প্রুফ করে আসছি এবং আগের তত্ত্ব থেকে জানতে পারি যে এটা হইলে এটাও ট্রু, কারণ এটা সমান্তরাল হবে এবং দৈর্ঘ্য অর্ধেক হবে। এটা আমরা দেখে আসছি, বলো এই যে আমরা দেখে আসছি, এই যে এখান থেকে আমরা দেখে আসছি এটা হইলে এই জিনিসটাও কি হবে ট্রু হবে। ওকে, তাহলে এই 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 মতবাদ থেকে দেখো, এই মতবাদ থেকে এইখান থেকে আমি বলতে পারি যে কিন্তু প্রশ্নে আমাকে কি বলছে, দেখো তো প্রশ্নে আমাকে বলতেছে বিসি আর এফ ই সমান্তরাল, যে এফ ই সমান্তরাল বিসি, কিন্তু প্রশ্ন মতে, কিন্তু শর্ত মতে, এখানে কি লিখবা শর্ত মতে, এটা তো বলেই দিছে আমাকে শর্তটা কি ছিল, শর্ত মতে এফ ই সমান্তরাল বিসি। কারণ দেখো আমি এই জায়গায় যতই এটার সমান্তরালের রেখাটা আমি কি করছি দেখো, বলছে কি জি মধ্যবিন্দু এবং এফ থেকে একটা ভেক্টর আমি অঙ্কন করছি, আমি কিন্তু বলি নাই যে এফ থেকে বিসি এর সমান্তরালে ভেক্টর অঙ্কন করছি, আমি কি বলছি এফ থেকে এফ বিন্দু থেকে অঙ্কিত বিসি এর সমান্তরালে আমি এমন একটা ভেক্টর অঙ্কন করছি যেটা বিসি এর সমান্তরালে এফ জি হবে। আমরা প্রুফ করলাম যে এফ জি সমান্তরাল বিসি, কিন্তু প্রশ্ন মতে আমাকে বলেই দিছে যে বিসি এবং এফ ই তাদেরকে সমান্তরাল হইতে হবে, এটা বলে দিছে, এটা আমাকে প্রশ্নে বলেই দিছে, প্রথমে এই জিনিসটা বলছে। তাহলে প্রবলেমটা কি লেগে গেল, যে আমার দুইটা শর্ত কন্ট্রাডিক্টরি হয়ে গেছে, মানে একবার একটা ট্রু হচ্ছে আর একবার একটা ট্রু হচ্ছে, এটাকে আমরা বলি কন্ট্রাডিক্টরি। এখন সমস্যা হচ্ছে যদি জি এবং ই কে এই এই দুইটা কন্ট্রাডিক্টরি, যে জি এবং ই দুই জায়গায় কি হচ্ছে যে এফ জি বিসি এর সমান্তরাল, আবার কি বলতেছে এফ ই বিসি এর সমান্তরাল, এই দুইটা কথারে আমি যদি এক করতে চাই, এই দুইটা কথা কি যদি আমার সত্য করতে হয়, দুইটা কথাই যদি আমার ভ্যালিড হইতে হয়, দুইটা কথাই যদি আমার একদম ট্রুথ থাকতে হয়, তাহলে উপরের দুটি কন্ডিশন, মানে যদি জি ও এফ জি, যে যদি ধরো এই দুইটা কন্ডিশনে যদি সত্য হইতে হয়, যদি এফ ই সমান্তরাল বিসি সমান সমান এফ জি হইতে হয়, মানে এফ জি সমান্তরাল বিসি সমান্তরাল এফ ই হতে হয়, মানে এই তিনটা কথা, এই দুইটা কথাই যদি সত্য হইতে হয়, তাহলে জি ও ই ভিন্ন কোনো বিন্দু হইতে পারবে না, জি ও ই ভিন্ন ভিন্ন, এটা কি দেখা যায় ওইয়া, জি ও ই ভিন্ন কোনো বিন্দু হইতে পারবে না। এখন তোমরা লাভ দিয়ে উঠতে পারো কেন ভাইয়া, দেখো মজার ব্যাপারটা দেখো, যদি এই কথাটাই এই যে বললো না এফ জি সমান্তরাল বিসি সমান্তরাল এত, এই দুইটা কথা কি আমার কি হইতে হবে সত্য বানাইতে হবে, তাহলে এই দুইটা কথা কি যদি আমার সত্য বানাইতে হয়, তাহলে জি এবং ই, জি এবং ই সেট দুইবার করলাম দুইবারই গেল, জি এবং ই দুইটা বিন্দু আসলে কি একই রকম ভাবে কাজ করবে, দুইটা বিন্দু অ্যাকচুয়ালি কি হওয়া উচিত, দুইটা বিন্দু অ্যাকচুয়ালি একই সেম বিন্দু হবে, তাই না? এছাড়া তো কোনো কুল নাই, কারণ দুইটা বিন্দু যদি ডিফারেন্ট ডিফারেন্ট হয় তাহলে তো আমার এখানে ঝামেলা হয়ে যাচ্ছে, দুইটা বিন্দু যদি আমার ডিফারেন্ট ডিফারেন্ট হয়, দুইটা বিন্দু যদি ডিফারেন্ট ডিফারেন্ট হয় তাহলেই তো আমার এখানে দুইটা আলাদা আলাদা কথা ভ্যালিড হচ্ছে। কিন্তু যদি জি ও ই ভিন্ন হতে পারে না, এই কথাটা যদি সত্য হয়, তাহলে জি ও ই ভিন্ন হতে পারে না,
অর্থাৎ জি এবং ই তারা যদি একই বিন্দুর মতো আচরণ করে, ধরো এখানে এফ জি আছে, কিন্তু আমার এফ জি এই কথাটা যে সত্য যদি বানাইতে হয় যে এফ জি সমান্তরাল বিসি এবং এফ ই সমান্তরাল বিসি, তার মানে আলটিমেটলি কি হবে, এই ভেক্টরটা ঘুইরা যে আমার কোথায় পড়বে, এটার উপরে পড়বে। তাহলে আমার এই জি আর ই সেই বিন্দুটা কেমন হয়ে যাবে, এই যে জি বিন্দুটা সেটা কি হয়ে যাবে বলতো, এই জি এবং ই সেটা কি হয়ে যাবে, একই বিন্দু হয়ে যাবে। যে তুমি এখানে জি লেখো অথবা ই লেখো তাহলেই তো এক হয়ে গেছে, এখানে হলুদ ভেক্টর দাও সাদা ভেক্টর দাও ব্যাপারটা তো সেম হয়ে গেছে। যখন তুমি জি এবং ই কে একীভূত করে ফেলতে পারছো তখনই কেবলমাত্র এই কথাটা লেখা যাবে। বুঝা গেছে? ক্লিয়ার? আঁকার সময় কিন্তু এইভাবেই আঁকবা, ঠিক আছে? জি এবং ই ভিন্ন হইতে পারে না। ওকে, আচ্ছা কেন না, এবার লিখতে হবে কেন না। কেননা তুমি একটু ভালো করে লক্ষ্য করো যে আমার এই যে আমার এফ ই এর এফ ই ও বিসি এর ধারক রেখা সমান্তরাল, এর ধারক রেখা সমান্তরাল। তাহলে আমরা বলতেই পারি যে এফ ই সমান্তরাল বিসি, কিন্তু এফ জি ও বিসি এর ধারক রেখা কি, অসমান্তরাল। কিন্তু জি ও ই ভিন্ন একই বিন্দু হলে তখন কি হচ্ছে, এফ জি সমান্তরাল এফ ই সমান্তরাল বিসি। বুঝতে পারছি? এই কথাটাও লিখতে হবে যে এখানে আমি দেখতে পারতেছি যে কেননা এফ ই এবং বিসি এদের ধারক রেখা কি পরস্পর সমান্তরাল, তার মানে এটা সমান্তরাল ভেক্টর। কিন্তু এফ জি যে ভেক্টর সেটা কি, সেটা ধারক রেখা কি এটার এই যে বিসি এর সাথে সমান্তরাল। দেখো তো এফ জি এর ধারক রেখা কি বিসি এর সমান্তরাল। এই জন্য আগের ক্লাসগুলো করে আসতে হবে এগুলো প্রুফ পারতে হলে। দেখো তো এটাকে আমি যদি এইখানে থেকে ধারক রেখা দেই, এই ধারক রেখাটা যদি আমি এইখানে নিয়ে যাই, দেখছো ছেদ করতেছে, কখনো না কখনো যে এটা কি করবে, ছেদ করবে। অর্থাৎ এর ধারক রেখা কি অসমান্তরাল, এর ধারক রেখা কি অসমান্তরাল। ওকে, যেই মুহূর্তে এটা ধারক রেখা অসমান্তরাল হইলো তখন আমি বলে দিলাম যেহেতু এদের ধারক রেখা এর কি রেখা, ধারক রেখা। ওকে, ধারক রেখা অসমান্তরাল, যেহেতু এদের ধারক রেখা কি অসমান্তরাল, তার মানে এটা কি, এটা এই জিনিসটা কখনো কি হইতে পারেই না, বলো, এই দুইটা বিন্দু ভিন্ন হইতে পারেই না। কিন্তু যদি আমি তাদের দুইটা বিন্দুকে এক করে দেই তখন আমি এই কথাটা লিখতে পারি। বুঝা গেছে? বলো, বুঝতে পারছো? ওকে, যখন আমি দুইটা বিন্দুকে কি করে দিছি, যেহেতু ধারক রেখা অসমান্তরাল এবং তাই আমি কি করলাম, ধারক রেখা অসমান্তরাল যেহেতু তাদের ধারক রেখা অসমান্তরাল তাই আমি কি করলাম, এই দুটো ভেক্টর অবশ্যই সমান্তরাল হইতে পারে না। কিন্তু আমি বলে দিচ্ছি যে যেহেতু ধারক রেখা অসমান্তরাল, কিন্তু জি ও ই যদি একই বিন্দু হয়, একই বিন্দু হয়, তাহলে আমি কি বলতে পারি যে এফ জি সমান্তরাল এত সমান্তরাল এত। ঠিক আছে, আবারও লিখে দিচ্ছি, আবারও লিখো লাগলে, এই পর্যন্ত এই অসমান্তরাল ছেড়ে দাও। ঠিক আছে, তারপর তুমি কি লিখবা যে এফ জি ক্যান নট বি ইকুয়াল বা এফ জি ক্যান নট বি প্যারালাল টু বিসি, এফ জি বিসি এর সমান্তরাল হইতে পারে না, আপনার কথা ভুল। কিন্তু জি ও ই একই বিন্দু হলে, একই বিন্দু হলে কি হয়ে যাবে বলো, জি ও ই একই বিন্দু হলে জি এবং ই একই যদি বিন্দু হয় তাহলে কি হবে, জি এবং ই একই বিন্দু হলে তাহলে কোনো সমস্যা নেই। তখন আমি এটা কি বলতে পারি, একই বিন্দু হলে, এই যে প্রুফ করে আসছে দেখো এফ এর ধারক রেখা কি সমান্তরাল, তখন আমি লিখতে পারি যে এফ জি সমান্তরাল এফ ই সমান্তরাল বিসি।
তাহলে তুমি আমারে বলো, আমি তো অলরেডি আগেই ধরে আসছি যে জি হচ্ছে মধ্যবিন্দু, তাহলে ই এবং জি আলাদা আলাদা হইতে পারে না, তার মানে কি ই ও মধ্যবিন্দু, ঠিক কিনা? তাহলে এমতো অবস্থা থেকে আমি লিখতে পারি, যেহেতু আমি সবার ফার্স্টেই ধরে রাখছিলাম জি জি আমার কি মধ্যবিন্দু, জি আমার কি মধ্যবিন্দু, কথা সত্য কিনা? ওকে, কথা সত্য কিনা যে আমি আগেই ধরে আসছি, আমি মনে মনে ধরছি যে জি আমার মধ্যবিন্দু, তাহলে জি যদি আমার মধ্যবিন্দু হয়, জি যদি আমার মধ্যবিন্দু হয়, ঠিক আছে, ওকে, জি যদি আমার মধ্যবিন্দু হয়, জি যদি আমার মধ্যবিন্দু হয়, তাহলে আমার এই মধ্যবিন্দু মহাশয়, আমার এই মধ্যবিন্দু মহাশয় সে অ্যাকচুয়ালি যেটা করতেছে যে জি হচ্ছে আমার অলরেডি একটা মধ্যবিন্দু, তাহলে সেই মধ্যবিন্দু যদি হয়, দেখো দেখো দেখো, যে আমি ধরে আসছি জি হচ্ছে আমার মধ্যবিন্দু, তাহলে জি যদি আমার মধ্যবিন্দু হয় এবং জি ও ই তারা কি ভিন্ন বিন্দু নয়, ঠিক আছে, জি যেহেতু জি প্রথমে যেহেতু ধরছি, জি যেহেতু, এটা লিখবা, জি যেহেতু মধ্যবিন্দু এবং এবং ই ও জি একই বিন্দু, ই ও জি একই বিন্দু, অতএব ই মধ্যবিন্দু, ই মধ্যবিন্দু, ই কি বিন্দু, অতএব ই হলো মধ্যবিন্দু। ওকে, প্রুফড। একটু বড় প্রুফ, এখানে লজিকগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, এখানে লজিকগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, সবকিছু দেখা যাচ্ছে কিন্তু একটু দেখে নি। ই হলো মধ্যবিন্দু, হ্যাঁ পারফেক্ট। ওকে, তাহলে দেখো কোথা থেকে শুরু করছিলাম, যে বলছি যে বিসি সমান্তরাল এফই, তাহলে হচ্ছে প্রমাণ করতে হবে ই মধ্যবিন্দু। তাহলে প্রথমে কি করছি, জি কে মধ্যবিন্দু ধরে আঁকলাম, বিসি এর সমান্তরালে এফ বিন্দু থেকে একটা ভেক্টর আঁকলাম এফ জি, এবং সেইখান থেকে আমি ত্রিভুজ ল অনুসারে প্রুফ করে দেখলাম যে এটা সমান সমান এটা কি হয়ে গেল, প্রুফ হয়ে গেল যে আমার এফ জি সমান্তরাল হাফ ইন্টু বা এফ জি সমান্তরাল বিসি, এবং একই সাথে আমার প্রশ্ন থেকে আমি জানতে পারলাম যে বিসি সমান্তরাল এফই হওয়ার কথা। তাহলে এই দুইটা শর্তকে যদি এক করতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই জি এবং ই ভিন্ন হইতে পারেন। তারপর বললাম এবং কেন এটা হইলো সেটার একটা ব্যাখ্যা দিলাম, ভাইয়া দেখো এফ ই এটার যে ধারক রেখা এবং বিসি এর যে ধারক রেখা, এরা পরস্পর কি সমান্তরাল ধারক রেখা, তাই না? এরা পরস্পর কেমন ধারক রেখা, পরস্পর সমান্তরাল ধারক রেখা। ওকে, পরস্পর কেমন ধারক রেখা, পরস্পর সমান্তরাল ধারক রেখা। তাহলে এরা যদি পরস্পর সমান্তরাল ধারক রেখা হয়, এরা যদি পরস্পর সমান্তরাল ধারক রেখা হয়, তাহলে এফ ই সমান্তরাল বিসি, এটা ট্রু, এফ ই সমান্তরাল বিসি, এই জিনিসটা ট্রু, ঠিক আছে, ওকে, এফ ই সমান্তরাল বিসি, এই জিনিসটা ট্রু। ঠিক একইভাবে আমি এইসব বললাম যে এফ জি এবং বিসি, আমি দেখলাম এফ জি এবং বিসি, দেখো তো এদের ধারক রেখা কি হবে, পরস্পর অসমান্তরাল, ধারক রেখা অসমান্তরাল। তাহলে আমার যদি এই জিনিসটাও সত্য বানাইতে হয়, তাহলে জি বিন্দু কোথায় ফেলাইতে হবে, জি ওই যদি একই বিন্দু হইলেই তখন এই তিনটা সত্য হয়। তারপর বললাম জি কে যেহেতু আমি মধ্যবিন্দু ধরছি এবং জি আর ই যদি একই বিন্দু হয়, তাহলে ই অবশ্যই কি মধ্যবিন্দুই। ক্লিয়ার? ঠিক আছে, এটা একটু বুঝতে টাইম লাগবে, এটা একটু বড়সড় একটা প্রুফ। সো এটা তোমরা একটু ভালো করে পড়বা, মিনিমাম এটা 2বার পড়বা, এবং এটার উপরে দিয়ে রাখো ইটস 5 স্টার। ঠিক আছে, কত স্টার দিবা? 5 স্টার, 1 2 3 4 5। সাজেশন ভিডিও তো বলবো এটা খুবই ভালো করে পড়তে, এটা লজিকগুলো বারবার বারবার দেখে নিতে। ঠিক আছে, লজিকগুলো বিল্ড করা ইজ মোর ইম্পর্টেন্ট হিয়ার। ওকে, পেইন শেষ, পেইন শেষ। এবার হচ্ছে আমাদের দুইটা জিনিস পড়তে হবে, এবার আমাদের দুইটা জিনিস, ট্রায়াঙ্গেল নিয়ে আমাদের দুইটা জিনিস পড়তে হবে। ঠিক আছে, এগুলো সহজ, এখন যেগুলো যেগুলো পড়াবো এটা বেশ সহজ, জাস্ট মনে রাখতে হবে। ওকে, এখন কি করতে হবে, মানে আমাদের কঠিন যে জিনিসটা আছে ওইটা পড়ে ফেলছি আমরা। ওকে, আচ্ছা এদিকে আসো, এখন তোমাদেরকে একটু ভালো জিনিস পড়াই, আসো। আচ্ছা, ডি মধ্যে ভেক্টর সূচক মধ্যে এসি এর মধ্যবিন্দু ই, ওই যে দেখো এসি এর মধ্যবিন্দু ই, এই যে যে ডি ও বিসি, ডি এ বি এর মধ্যবিন্দু ভেক্টরের সাহায্যে প্রমাণ করো এসি এর মধ্যবিন্দু ই, এসি এর মধ্যবিন্দু ই, আর ডি হচ্ছে এবি এর মধ্যবিন্দু। ঠিক এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটারই রূপভেদ, এবং এগুলো কিন্তু বোর্ডে আসছে, যেমন এটা আসছে হচ্ছে সিলেট বোর্ড 17-তে, মেবি এটা মনে হয় সিলেট বোর্ড 17-তে আসছে,
তারপরে হচ্ছে ক্যান্টনমেন্টে আসছে, ক্যান্টনমেন্টের কলেজে আসছে, ক্যান্টনমেন্ট, ওকে, ক্যান্টনমেন্ট স্কুলগুলোতে আসছে। সো এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে তো শেষ। এবার আসো, আমি তোমাদের একটা দুইটা জিনিস আছে ত্রিভুজের, এই দুইটা জিনিস হচ্ছে বেশ সহজ, এই দুইটা জিনিসই একদমই সহজ, তুমি দেখলেই পারবা। তার আগে এটা একটু তাকাও, এখানে কি বলতেছি একটু ভালো করে দেখো। ওকে, আগে ফার্স্টে শিখবো ত্রিভুজ এবং তার মধ্যমা কি। ত্রিভুজ এবং তার মধ্যমা কি, এটা পড়ার আগে আমাদেরকে একটা জিনিস শিখে আসতে হবে, সেটা হচ্ছে ত্রিভুজ ও মধ্যমা। ওকে, এটার আগে একটা জিনিস শিখতে হবে, সেটার নাম হচ্ছে ত্রিভুজ ও মধ্যমা সমূহ। ত্রিভুজ ও মধ্যমা সমূহ, ঠিক আছে। আচ্ছা, ত্রিভুজ ও তার মধ্যমা সমূহ কিভাবে কন্টিনিউ করতেছে সেইটা একটু শিখতে হবে। ওকে, সো আসো আমরা যদি হচ্ছে আরেকটা ইনি চিন্তা করো যে এইটা একটা ত্রিভুজ, এটা একটা কি ত্রিভুজ। ওকে, দিস ইজ এ ট্রায়াঙ্গেল। ওকে, এই ট্রায়াঙ্গেলের এইটাকে আমরা কি যেন বিন্দু বলি, মধ্যবিন্দু। ধরো এটা হচ্ছে বিসি বাহু, এটা হচ্ছে মধ্যবিন্দু ডি, এটা কি মধ্যবিন্দু ডি, এটা কি মধ্যবিন্দু ডি। এবার এই যে এখান থেকে যেই বাহুটার মধ্যবিন্দু ডি, তার বিপরীত শীর্ষ, অর্থাৎ এখানে ডি, তাহলে এটা বিপরীত দিকে কে আছে, এই যে এইটা এ, এ এ ই কোনটা, এ কোণ, বি কোণ, সি কোণ, তাহলে এইটার বিপরীত যে শীর্ষটা আছে, এই যে এই শীর্ষটা, এই শীর্ষটা থেকে আমি যদি একটা রেখা টানি, কোন বিন্দু বরাবর টানছি, বিসি এর মধ্যবিন্দু বরাবর, কেয়ারফুল, কোন বিন্দু বরাবর টানছি, বিসি এর মধ্যবিন্দু বরাবর, কোন জায়গা থেকে, শীর্ষ থেকে, বিপরীত শীর্ষ থেকে, কোন জায়গা থেকে টানছি, বিপরীত শীর্ষ থেকে, একটা কি টানছি, একটা সুন্দর দেখে আমার কি টানছি বলো, আমার রেখা টানছি, এবং রেখাটা কোন বিন্দু দিয়ে গেছে, বিসি এর মধ্যবিন্দু দিয়ে গেছে, কোন বিন্দু দিয়ে গেছে, বিসি এর মধ্যবিন্দু দিয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, এবার এই বিন্দুতে আরেকটা ই নিব, এসি এর মধ্যবিন্দু চিন্তা করো ই, এসি এর মধ্যবিন্দু চিন্তা করো ই। এবার এই ই বিন্দুকে আমি যদি তার বিপরীত শীর্ষ বি থেকে একটা রেখা টানি, ই বিন্দু বরাবর আমি কি টানছি, বিপরীত শীর্ষ বি থেকে একটা রেখা টানছি, বিপরীত শীর্ষ বি থেকে ই বিন্দু বরাবর একটা রেখা টানছি। আচ্ছা, লাস্ট চিন্তা করো যে এইটার মধ্যবিন্দু অ্যাকচুয়ালি কি, এডি, এটার মধ্যবিন্দু ই, এটার মধ্যবিন্দু চিন্তা করো এফ, এবি এর মধ্যবিন্দু কি এফ। এবার এই যে সি বিন্দু থেকে, কোন বিন্দু থেকে, সি বিন্দু থেকে, সি বিন্দু থেকে যদি সাই করে এদিকে একটা রেখা টানি, সি বিন্দু থেকে সাই করে যদি এই পাশে একটা রেখা টানি, এবং এটার মধ্যবিন্দু কত, এফ, এবি এর মধ্যবিন্দু কত, এফ, এসি এর মধ্যবিন্দু কত, ই, এডি এর মধ্যবিন্দু হচ্ছে ডি, সাই করে একটা যদি রেখা টান, তাহলে এই প্রত্যেকটাকে আমি কি বলি, মধ্যমা। এই প্রত্যেক রেখাটাকে আমি কি বলি বলো, মধ্যমা। এই প্রত্যেক রেখাগুলোকে আমার কি বলা হয়, মধ্যমা। এগুলা কি ত্রিভুজের মধ্যমা, এগুলা কি ত্রিভুজের মধ্যমা। ওকে, এদেরকে আমরা কি বলা হয়, ত্রিভুজের মধ্যমা। মধ্যমা কি, মধ্যমা হচ্ছে যে একটা শীর্ষ থেকে, বিপরীত শীর্ষ থেকে অপর বাহুর মধ্যবন্ধ বরাবর যে রেখাগুলো টানা হয়, এদেরকে আমরা কি বলি, মধ্যমা। এদেরকে আমরা কি বলি, মধ্যমা। মন থাকবে, মন থাকবে, মধ্যমা। এদেরকে আমরা কি বলতেছি, মধ্যমা। এবং মনে রাখবা এই মধ্যমা তিনটা যেই বিন্দুতে ছেদ করে, মধ্যমা তিনটা যেই বিন্দুতে ছেদ করে, এই যে এই বিন্দুটাকে ছেদ করে, এটাকে আমরা বলি ভর কেন্দ্র। কি বলি, ভর কেন্দ্র। যারা অ্যাপোলোনিয়াস পড়বা বা যারা শর্ট সিলেবাস পড়তেছো, প্যারা নাই, ঠিক আছে, প্যারা নাই, বাট এগুলো শিখে ফেলো, লাগবে কিছুদিন পরেই কাজে লাগবে। এদেরকে আমরা কি বলি, এটাকে আমরা বলি ভর কেন্দ্র। কি বলি, ভর কেন্দ্র। এদেরকে আমরা কি বলতেছি, ভর কেন্দ্র। এবং মজার একটা ব্যাপার দেখো, এই ভর কেন্দ্রটা প্রত্যেকটা মধ্যমাকে অন্তরের অন্তরস্থল থেকে বিভক্ত করছে, প্রত্যেকটা মধ্যমাকে অন্তরের অন্তরস্থল থেকে বিভক্ত করছে। তুমি চিন্তা করো, এই যে এডি, এই রেখাটা চিন্তা করো, এই রেখাটাকে অন্তরস্থল থেকে বিভক্ত করছে। আবার এই যে এফসি, এই রেখাটা চিন্তা করো, এটাকে অন্তরস্থল থেকে বিভক্ত করছে। আবার বি, এটাকে চিন্তা করো, এটা অন্তরের অন্তরস্থল থেকে বিভক্ত করছে। এবং কত বাই কত অনুপাতে অন্তরের অন্তরস্থল থেকে বিভক্ত করছে জানো, এই যে এতটুকু হচ্ছে 1 ভাগ, আর এই বড় ভাগটা হচ্ছে 2 ভাগ। তাই মনে রাখবা, এই এতটুকু হচ্ছে 1 ভাগ, এই বড় ভাগটা হচ্ছে 2 ভাগ, অর্থাৎ 1:2 অনুপাতে। এবং এই
মনে রাখবো যে জি বিন্দুটি কি করছে, এই যে দেখো ডিএ রেখাকে 1:2 অনুপাতে অন্তরস্থল থেকে অন্তর বিভক্ত করে। এবং এখানে ভেরি মাচ ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে কোনটা 1 কোনটা 2 মনে রাখবা। নিচের পার্টটুকু 1, উপরের পার্টটুকু 2, তেমনি কাছের পার্টটুকু 1, দূরের পার্টটুকু 2। আবার এইখানে এইটা 1 এইটা 2, অর্থাৎ এই দিকে বেশি এই দিকে কম, এই দিকে কম এই দিকে বেশি। তুমি আঁকলেই, যে কোনো ত্রিভুজ আঁকলেই যে পার্টটুকু ছোট এটা 1, উপরেরটুকু 2, এটা 1 এটা 2, তেমনি ভাবে এইটা হচ্ছে 1 এইটা 2, এটা 1 এটা 2, মনে থাকবে? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। যে দেখো এইদিকে এতটুকু কত 1, এটা কত হবে 2, এটা কত হবে 1:2 অনুপাতে অন্তর্ভুক্ত করতেছে। তাহলে ভরকেন্দ্র চিনলাম, মধ্যমা চিনলাম, ভরকেন্দ্র কিভাবে কি ডিভাইড করে সেটাও জেনে গেলাম। এটা একটা বেসিক, এটা একটা কি বেসিক অফ ট্রায়াঙ্গেল, বুঝছো? সো তোমরা অনেকে হয়তো বা এটারে মিস করো বা এটারে হচ্ছে মিস ইন্টারপ্রেট করো অনেক সময়। সো এটা আমরা শিখে ফেললাম। এবার এটা শিখে আমার লাভটা কি হবে দেখো। ত্রিভুজের মধ্যমার উপরে বেস করে দুইটা প্রশ্ন আসে। ত্রিভুজের মধ্যমার উপরে বেস করে কয়টা প্রশ্ন আসে? দুইটা প্রশ্ন আসে। দেখছো একটা ট্রায়াঙ্গেলের ভিতরে কত কিছু ভেক্টরে পড়তে হচ্ছে এবং সামান্তরিক বিধির মধ্যে পড়তে হবে। সামান্তরিক বিধির পরে একটা ভেক্টর কোন একটা ভেক্টরের মাধ্যমে প্রকাশ, সেখানে সামান্তরিকের আছে একটা প্রশ্ন, ত্রিভুজের আছে একটা প্রশ্ন। বুঝতে পারছো? সবকিছুই কিন্তু ভাইয়া পড়াই দিতেছে। সো তুমি চাইলে এই ক্লাসগুলো তোমার শেয়ার দিতে পারো। ভাইয়ার একটা গ্রুপ আছে, গ্রুপটার নাম হচ্ছে ম্যাথ 11 বাই বাবা আবিরানন্দ, ঠিক আছে? একটা পেজ আছে ম্যাথ 11, ঠিক আছে? সো সেই পেজগুলোতেও তুমি হচ্ছে ঘুরে আসতে পারো। এখানেও আমরা কন্টেন্ট ডেলি বাই ডেলি আপডেট করতে, তোমাদের সাথে কমিউনিকেট করতেছি, কথা হচ্ছে, বার্তা হচ্ছে, সবকিছু ভালোই চলতেছে এখানে, ঠিক আছে? সো ওইটা একটু ফলো করো। আচ্ছা, এবার কি বলতেছি চিন্তা করো। এটা একটা ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলের এডি একটা মধ্যমা, বি একটা মধ্যমা, সিএফ একটা মধ্যমা। এগুলো প্রত্যেকটা একটা কি মধ্যমা, কারণ এগুলো কি মধ্যবিন্দু, দেখছো? এগুলো একটা মধ্যবিন্দু। এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি একটা এডি মধ্যমা টানি, এডি মধ্যমা বরাবর একটা ভেক্টর নিই এডি, ওকে? এডি একটা কি নিলাম? ভেক্টর। এদিক বরাবর আরো ভেক্টর কাজ করতেছে, এদিক বরাবর আরো ভেক্টর কাজ করতেছে। এডি সমান সমান কি লেখা যায়? এডি সমান সমান লেখা যায় 2 ইন্টু এডি। এই ভেক্টরটা কার কার মাধ্যমে উৎপন্ন হচ্ছে? এইটা আর এইটা, এই সন্নিহিত দুইটা বাহু, এইটা এবং এইটা, এই সন্নিহিত দুইটা বাহু। এডি যে ভেক্টরটা আছে এটা কার কার মাধ্যমে উৎপন্ন হচ্ছে? এইটা এবং এইটা। তাহলে এদের সন্নিহিত বাহু কি? এবি, এবি প্লাস এসি, এবি প্লাস এসি, দেখছো? এবং তার সাথে কত দিতে হবে? 2, ভুল, তার সাথে দিতে হবে হাফ। এটা অনেকবার অনেক জায়গায় ভুল করে আমরা স্টুডেন্টরা, মনে রাখতে হবে এই জিনিসটা ভুল। এর সাথে কি হবে? হাফ। অর্থাৎ এভাবে মনে রাখতে হবে যে 2AD, এই যে মধ্যমাটা উৎপন্ন হইলো, এই মধ্যমার পাশাপাশি কে দুইটা আছে, পাশাপাশি কে আছে? এই যে এটা এসি আর এবি আছে। তাহলে এটাকে লিখতে হবে এবি প্লাস এসি। 2 ইন্টু এডি ইজ ইকুয়াল টু এবি প্লাস এসি। তেমনই ভাবে আমি যদি একটু চিন্তা করো, এটা লিখি যে শুধু বিই, 2 ইন্টু বিই, 2 ইন্টু বিই সমান সমান কি লেখা যায়? 2 ইন্টু বি। এই যে দেখো বি, বি মানে কি? এইটা এইটা, রাইট? এই যে বিসি, এখানে কি আছে? বিএ। চিন্তা করতে হবে কি? এই যে বিএ, এইদিকে চিন্তা করতে হবে, কিন্তু সন্নিহিত ভাবে চিন্তা করতে হবে, ওকে? এই যে এইভাবে বিএ, এই যে বিসি, বিসি বিএ, বিসি বিএ, বিসি বিএ। তাহলে কিভাবে চিন্তা করতে হবে যে আমার এই যে এইখান থেকে বি যে উৎপন্ন হয়েছে তার দুই দিক থেকে বের হয়ে যাবে, তার দুই দিক থেকে। দেখুন এডি আসছে, এডি দুই দিক থেকে বের হয়ে গেছে, এডি দুই দিক থেকে বের হয়েছে। তাহলে কেমন হবে? এই যে বিসি, তাহলে আরেকটা কি আছে? বিএ। তাহলে বিই সমান সমান কি লিখছি? বিসি প্লাস বিএ, বিসি প্লাস বিএ, বুঝছি? আচ্ছা, লাস্ট আমি যদি এবার চিন্তা করি যে আমার কাছে কি হবে বলতো, আমি যদি এবার নেই যে কি নিব? সিএফ। যে সিএফ ইজ ইকুয়াল টু কি লেখা যায় বলতো? সিএফ। তার মানে এটা সন্নিহিত কে কে? এইদিকে একটা এইদিকে একটা, এই যে সিএ, আর এদিকে কি আসবে বলো? সিবি, সিএ প্লাস সিবি। বুঝা গেছে? ক্লিয়ার? বলো, বুঝতে পারছো? ওকে, তাহলে এইভাবে মধ্যমা। তো এখান থেকে আমাদের যে প্রুফটা আসে, আমাদেরকে এইটা প্রুফ করতে দেয়।
ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা প্রুফ করতে দেয়। এবং আরেকটা প্রুফ করতে দেয়, তারা বলে, ওইটা একটু পরে দেখাচ্ছি, তার আগে এইটা প্রুফটা একটু দেখাইনি। এটা প্রুফটা বেশ সহজ, এটা প্রুফটা বেশ সহজ, সেটা একবার দেখলেই তোমরা পারবা। ওকে, এই যে দেখো কি বলছে, যে প্রমাণ করতে হবে যে এবিসি ত্রিভুজের ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, তাহলে এবি প্লাস এসি ইজ ইকুয়াল টু 2 ইনটু এডি। সবকিছু ঠিক আছে? সবকিছু ঠিক আছে? ধরো ধরো ধরো, হ্যাঁ, is all about right. Okay, ওকে 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 ওকে, ঠিক আছে ঠিক আছে, পারফেক্ট পারফেক্ট। ওকে, আসো চিন্তা করো, এটা একটা এবিসি ত্রিভুজ, এই ত্রিভুজের মধ্যবিন্দু হচ্ছে ডি, তাহলে ডি বরাবর একটা রেখা টানলাম। এটাকে চিন্তা করো এ, দিস ইজ এ, দিস ইজ বি, দিস ইজ সি এন্ড দিস ইজ ডি। ওকে, দিস ইজ এ, দিস ইজ বি, দিস ইজ সি এন্ড দিস ইজ ডি। আচ্ছা, এখন আমি ধরে নিলাম যে এই দিক বরাবর আমার একটা ই আছে ভেক্টর, এই দিক বরাবর একটা ভেক্টর, এই দিক বরাবর ভেক্টর, এবং ওই যে অলওয়েজ কি বলছি, ত্রিভুজটাকে যেভাবে ধরে নিবা যে এইটা যেন সেম ওয়েতে থাকে, এটা যেন সেম ওয়েতে থাকে। আচ্ছা, এবার আমার কাজ করবো দুইটা ত্রিভুজ নিয়ে, ফার্স্টে এইটাকে নিয়ে কাজ করবো, তারপর এইটা নিয়ে কাজ করবো। চলো আমরা আগে এই ত্রিভুজটাকে নিয়ে কাজ করি। এই ত্রিভুজটা নিয়ে যদি আমি কাজ করতে যাই, আমি লিখতে পারি যে ত্রিভুজ এ বি ডি তে, ত্রিভুজ এ বি ডি তে কি হচ্ছে দেখো, এই যে দেখো আমি কি লিখতে পারি, এ বি প্লাস বিডি, এ বি প্লাস বিডি। ওকে, দেখো দেখো দেখো, এ বি প্লাস বিডি ইজ ইকুয়াল টু কি আসতেছে, এডি, ইজ ইকুয়াল টু কি আসতেছে, এডি। খুবই সুন্দর। আচ্ছা, একটা ত্রিভুজ শেষ, এবার আসো আমরা এই ত্রিভুজটাকে নিয়ে কাজ করি। তাহলে এটা হচ্ছে ত্রিভুজ এ ডিসি, এ ডিসি তে কি লেখা যায় দেখো, এই যে এডি প্লাস ডিসি, এডি প্লাস ডিসি ইজ ইকুয়াল টু এসি। ত্রিভুজ ল অনুসারে এডি প্লাস ডিসি, এডি প্লাস ডিসি ইজ ইকুয়াল টু কি লিখতে পারছি, এসি। ওকে, তাহলে এডি কে একদিকে রেখে বাকিটাকে অন্যদিকে পাঠিয়ে দিচ্ছি, এডি ইজ ইকুয়াল টু লিখতে পারছি এসি মাইনাস ডিসি। ওকে, এটা হচ্ছে আমার একটা ইকুয়েশন, এটা হচ্ছে আমার আরেকটা ইকুয়েশন। পাইছি দুইটা ইকুয়েশন। ওকে, ভেরি গুড। এবার এই দুইটা ইকুয়েশনটা যোগ করো, তাহলে কি লিখবো, এডি প্লাস এডি ইজ ইকুয়াল টু এবি, এখান থেকে আসছে প্লাস বিডি, এখান থেকে আসবে এসি, এখান থেকে আসবে মাইনাস ডিসি। ওকে, আচ্ছা, এখন কি লেখা যায়, এখন কি লেখা যায়, 2AD is equal to AB plus AC. Okay, BD minus DC, BD minus DC, তাই তো? ওকে, খুবই সুন্দর। BD মাইনাস কি আসতেছে, DC। আচ্ছা, বিডি কাজ করতেছে এই দিকে, তার থেকে ডিসি কে বিয়োগ দিব। আচ্ছা, মাইনাস ডিসি এটা সমান সমান কি, মাইনাস ডিসি এটা সমান সমান আমি যদি উল্টায় লিখি এইভাবে, যে মাইনাস ডিসি ইজ ইকুয়াল টু, আসলে আর মাইনাস লিখবো না, এটাকে এইভাবে লিখতে চাচ্ছি যে মাইনাস মাইনাস সিডি। ওকে, আচ্ছা, তাহলে এবি প্লাস এসি প্লাস বিডি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল সিডি। এখন দেখো, বিডি এই দিক থেকে এই দিকে, সিডি এই দিক থেকে এই দিকে। সিডির অ্যাকচুয়াল দিক কোনটা, এটা সিডি না, দিস ইজ সিডি। এটা কি উল্টা দিকে, তাই না? এটা কি হবে বলো, সিডি, এটাই তো সিডি, উল্টা দিকে, উল্টা দিকের ভেক্টর, এটা সিডি, এটা হচ্ছে ডিসি, তাই তো? তাহলে বিডি প্লাস সিডি, দেখো বিডি এবং সিডি এদের ভ্যালু কি, সেম, কারণ কি ডি মধ্যবিন্দু, ডি কি মধ্যবিন্দু, তাহলে এদের পরস্পর দুইটা উল্টা ভেক্টর আমি যদি যোগ করি, পরস্পর দুইটা উল্টা ভেক্টর যদি আমি যোগ করি, কি পাবো বলতো, যে বিসি, আমি জানি যে
বিডি এবং সিডি এদের ভ্যালু সেম, কারণ ডি হচ্ছে মধ্যবিন্দু, তাহলে এইটা এইদিকে কাজ করতেছে আর সিডি উল্টা দিয়ে কাজ করতেছে, এটা এইদিকে কাজ করতেছে সিডি উল্টা দিয়ে কাজ করতেছে, এই দুটাকে যোগ করলে কি পাবো বলতো? নাল ভেক্টর। কি পাবো বলতো? নাল ভেক্টর, তাই না? সত্য কথা বলো, কি পাবো? নাল ভেক্টর। তাহলে আমি কি লিখতে পারি যে কোনো একটা ভেক্টরের সাথে নাল ভেক্টর যোগ করা যে কথা, আগের ভেক্টরটাই তাকে ফেরত দিয়ে দেয়। তাহলে আমি লিখতে পারি এবি প্লাস এসি। শেষ। পেয়ে গেলাম? বলো, পেয়ে গেছি? অবশ্যই পেয়ে গেছি। ক্লিয়ার? আইডিয়া সব ক্লিয়ার? ডান ডান ডান, ভেরি গুড, ওকে, ডান ডান ডান, বলো বলো বলো, ডান 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 ডান, শেষ 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 শেষ। সহজ তো, একদম সহজ। এবার আসো এইটা, এই জিনিস কি আবার ভাইয়া? এই জিনিস বুঝতে হলে আরেকটা চিত্র একটু বুঝতে হবে। এই জিনিসটা বুঝতে হলে আরেকটু চিত্রটা একটু বুঝতে হবে। চলো এবার আমরা একটু এই জিনিসটা একটু পড়ি। এই জিনিসটা কি, এটা একটু পড়া আমাদের দরকার। ভাই কি বলতে চাচ্ছে, ভাই কি বলতে চাচ্ছে? ওকে, এগুলো আগে একটু ডিলিট করি, এগুলো আগে একটু ডিলিট করি, এগুলো আগে একটু ডিলিট করি, এখান থেকে এইটা আগে একটু ডিলিট করে দেই। চলো, ফিল কালার উইথ ব্ল্যাক। এখান থেকে আমরা কি লিখবো? এখানে লিখবো যে এই লাইনটার দিকে একটু তাকাও, এডি প্লাস বি প্লাস সিএফ ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে ত্রিভুজের তিনটা মধ্যমা। এটা হচ্ছে কি ত্রিভুজের তিনটা মধ্যমা। চিন্তা করো, ফার্স্ট অফ অল এটা চিন্তা করো, ত্রিভুজের তিনটা মধ্যমা এবং ত্রিভুজটা মোটামুটি এইভাবে কাজ করতেছে। ইম্পর্টেন্স হচ্ছে ত্রিভুজের তিনটা মধ্যমার দিকে তাকানো। এই যে একটা মধ্যমা, এই যে এই একটা মধ্যমা, এই একটা মধ্যমা, এই একটা মধ্যমা, এটা হচ্ছে ত্রিভুজের তিনটা মধ্যমা। এবার এই তিনটা মধ্যমার যদি ভেক্টর আমি যোগ করি, যে এডি প্লাস বিই প্লাস সিএফ, এই তিনটাকে যোগ করলে অলওয়েজ আমি পাবো নাল ভেক্টর। ত্রিভুজের তিনটা মধ্যমার যোগফল যদি এভাবে কাজ করে, এডি বিই সিএফ, যেভাবে আছে এইভাবে, যেভাবে আছে এইভাবে, এডি বিই এবং সিএফ, এই তিনটাকে যদি আমি যোগ করি তাহলে এদের ভ্যালু আমি কত পাবো? নাল ভেক্টর। এদের ভ্যালু কত পাবো? নাল ভেক্টর। এটা এমসিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এবং এটা যে কোনো পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি। 1 2 3 4 5 5 স্টার। চলো এটা এখন আমরা প্রুফ শিখবো। এখন আমরা এটা কি করবো? এটা আমরা এখন প্রুফ শিখবো। বুঝতে পারছো? বুঝতে পারছো? ক্লিয়ার? বলো তো ক্লিয়ার কিনা? ওকে, আসো এখন আমরা এইটার প্রুফ শিখি। চলো আমরা এখন এইটার প্রুফ শিখি। কেমনে প্রুফ শিখবো? ওকে, আসো, যে এবিসি এর বিসি, সিএ ও এবি এর মধ্যবিন্দু যথাক্রমে ডিইএফ। ওকে, তাহলে প্রুফ করো এডি সমান সমান বি সমান সমান সি। দেখো এটা আমরা খুব সহজে প্রুফ করব, খুবই সহজ এটা প্রুফ করা। জাস্ট অবস্থান ভেক্টরের কনসেপ্টটা কাজে লাগাবো। জাস্ট কিসের কনসেপ্টটা কাজে লাগাবো? অবস্থান ভেক্টর। কিসের কনসেপ্টটা? অবস্থান ভেক্টর। কিসের কনসেপ্ট বলো? অবস্থান ভেক্টর। একদম সহজভাবে প্রুফ করব। এটা হচ্ছে আমাদের ডি বিন্দু, এটা হচ্ছে আমাদের বি বিন্দু, এটা হচ্ছে আমাদের সিএফ বিন্দু। ভেরি গুড। আচ্ছা, এখন বলো আমরা কি করব? একদম সহজভাবে প্রুফ করব। মানে এর থেকে সহজ আর কিছু হইতে পারে না। অনেক বড় বড় প্রুফ বইতে দেওয়া আছে, বাট আমরা এইভাবে প্রুফ করব না। গাইড বইতে দেখবা বিভিন্নভাবে প্রুফ দেওয়া আছে, বাট আমরা এটা করব না। আমরা এটা কিভাবে প্রুফ করব? অবস্থান ভেক্টর দিয়ে। এটা এ, দিস ইজ বি, দিস ইজ সি। ওকে, এবার আসো এডি প্লাস বি প্লাস সিএফ, তাই না? বলছে কি এবি এর বাহুর মধ্যবিন্দু কত দেখো তো? এফ। ঠিক আছে, আচ্ছা ধরো বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি, সিএ এর মধ্যবিন্দু হচ্ছে ই এবং এবি এর মধ্যবিন্দু হচ্ছে এফ। ওকে, তাহলে এখান থেকে আমি কি কি পাচ্ছি? এডি, বিই, সিএফ, এই তিনটাকে আমি যদি যোগ করি তাহলে আমি কি পাবো? ভ্যালু পাবো 0। ওকে, ঠিক আছে, আসো আমরা একটু লিখি। এ বিন্দুর অবস্থান ভেক্টর বাই করো। এ বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? এ বিন্দুর এ বিন্দুর অবস্থান ভেক্টর, এ বিন্দুর অবস্থান ভেক্টর সেটা কত? এ বিন্দুর অবস্থান ভেক্টর কত? এ বার। বি বিন্দুর অবস্থান ভেক্টর কত? বি বার। সি বিন্দুর অবস্থান ভেক্টর
সি বার। ওকে, গেল 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 গেল। ওকে, এবার আসো ডি কি? ডি হচ্ছে এ বিসি এর মধ্যবিন্দু। ডি হলো বিসি এর মধ্যবিন্দু। বুঝতে পারছো? ডি হলো বিসি এর মধ্যবিন্দু। তাহলে ডি এর অবস্থান ভেক্টর, ডি এর অবস্থান ভেক্টর যদি আমি বের করি, ডি এর অবস্থান ভেক্টর যদি আমি বের করি, আগে এভাবে লিখি যে ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। তাহলে ডি বার মানে ডি, ডি এর অবস্থান ভেক্টর ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি? হাফ ইনটু, দেখো কার কার, সি এবং বি এদের অবস্থান ভেক্টর, তাই না? বি এবং সি এর অবস্থান ভেক্টর কি কি আছে? সি প্লাস বি ডিভাইড বাই 2। কারণ এটা কার অবস্থান ভেক্টরের মধ্যবিন্দু? বিসি এর অবস্থান ভেক্টরের মধ্যবিন্দু। কার অবস্থান ভেক্টরের মধ্যবিন্দু? বিসি এর। তাহলে আমি কি লিখতে পারছি? তাহলে আমি কি লিখতে পারছি? দেখো ডি হচ্ছে কার অবস্থান ভেক্টরের মধ্যবিন্দু? হাফ ইনটু সি প্লাস বি। রিজন কি? সি এর অবস্থান ভেক্টর হচ্ছে সি ছোট হাতের সি বার, বি এর অবস্থান ভেক্টর হচ্ছে বি বার। তাহলে বি বার প্লাস সি বার এর অর্ধেক হচ্ছে আমার কিসের অবস্থান ভেক্টর? ডি বিন্দুর অবস্থান ভেক্টর। ক্লিয়ার? বুঝতে পারছো? বুঝতে পারছো? ক্লিয়ার? বলো ক্লিয়ার? ডান? ওকে, এবার আসো পরেরটা। পরেরটা এর পরেরটাই যাই আমরা। এর পরেরটা কি? ই বিন্দু। ই হলো এসি এর মধ্যবিন্দু। এসি এর মধ্যবিন্দু। তাহলে ই বার ইজ ইকুয়াল টু কি লেখা যায়? হাফ ইনটু কি হবে বলো তো? এ প্লাস সি। এ বার প্লাস সি বার এর অর্ধেক। হাফ ইনটু এ বার প্লাস সি বার এর অর্ধেক। পাইছি? এ প্লাস সি এর অর্ধেক, এ প্লাস সি এর অর্ধেক। লাস্ট কি আছে? কি আছে? এফ বিন্দু। এফ হলো এই যে এফ বিন্দু। এফ কি? এ আর বি এর মধ্যবিন্দু। এফ হলো এ আর বি এর মধ্যবিন্দু। তাহলে এফ বার ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি হাফ ইনটু এ প্লাস বি। বুঝলা? ক্লিয়ার? হুম হুম ক্লিয়ার? আচ্ছা, গুড, ভেরি গুড। এবার এডি। এডি সমান সমান কি লেখা যায়? ওই যে খুব সুন্দর অনুসারে আমাদেরকে তুমি আমার বলো কি লিখতে পারি বলো তো? এডি সমান সমান কি লেখা যায়? ওডি মাইনাস ওএ। ওডি মাইনাস ওএ। ওকে, এখন ওডি মানে কি? হাফ ইনটু ডি সি প্লাস বি মাইনাস হাফ ইনটু এ কত? ওডি মাইনাস ওএ। তাহলে এ হচ্ছে এ বার। ওকে, আচ্ছা, এডি তো গেল। তারপর ধরো টানো বি। বি ইজ ইকুয়াল টু কি লেখা যায়? ওই মাইনাস ওবি। ওই মাইনাস ওবি। ওই কত? হাফ অফ ই। ই কত? এই যে দেখো ই এর অবস্থান ভেক্টর কত? এ প্লাস সি। এ প্লাস সি মাইনাস ওবি এর অবস্থান ভেক্টর বি বার। লাস্টে আমার কাছে কি পড়ে আছে? সিএফ। লাস্টে আমার কাছে কি পড়ে আছে? সিএফ। ওএফ মাইনাস ওসি। তাহলে এটা সমান সমান কি লেখা যায়? হাফ অফ ওএফ। এই যে ওএফ, ঠিক আছে? ওএফ মানে কি? এই যে দেখো এ আর বি এর মধ্যবিন্দু। এ আর বি এর মধ্যবিন্দু কোনটা? হাফ অফ এ প্লাস, হাফ অফ এ প্লাস বি, হাফ অফ এ প্লাস বি মাইনাস ওসি ইজ ইকুয়াল টু সি বার। ওসি ইজ ইকুয়াল টু সি বার। ক্লিয়ার? বুঝছো? বুঝছো বুঝছো বুঝছো? ক্লিয়ার? ডান 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 ডান। ওকে, ডান ডান। বুঝা গেছে? ক্লিয়ার? বলো, বুঝতে পারছো? বুঝতে পারছো? বলো, ক্লিয়ার? ওকে, ডান। আচ্ছা, এবার আসো আমরা এখন কি করব? তিনটারে যোগ করে দিব। এখন এই তিনটারে কি করব? যোগ করে দিব। ফার্স্টে আমি কি কি বের করছি একটু বুঝো। কিভাবে কিভাবে করলাম ব্যাপারটা বুঝো।
ফার্স্টে আমি কি করছি, এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দুর অবস্থান ভেক্টর বাই করছি। তারপর ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, তাহলে সি প্লাস ডি ডিভাইড বাই 2। ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু, তাহলে এ প্লাস সি ডিভাইড বাই 2। এফ হচ্ছে এবি এর মধ্যবিন্দু, এ প্লাস বি ডিভাইড বাই 2। এডি ইজ ইকুয়াল টু কি, ওডি মাইনাস ওএ। এই যে দেখো এডি এর মানে কি, এটার মানে হচ্ছে ওডি মাইনাস ওএ। ওডি এর তো বের করে ফেলছি পরিচয়, এই যে দেখো এখান থেকে। আর ওএ মানে হচ্ছে এ প্রাইম, তেমন ভাবে বি এ আমি এবং বিসি বের করছি, ঠিক আছে। ও ই মানে কি, হাফ এ প্লাস সি ডিভাইড বাই 2। আর ও এফ মানে হচ্ছে এই যে এফ বিন্দুর অবস্থান ভেক্টর হাফ অফ এ প্লাস বি মাইনাস সি বার। এবারে তিনটারে যোগ করো, এই তিনটারে কি দাও, যোগ দাও। যে এডি প্লাস বি প্লাস সিএফ, এই তিনটারে তুমি যদি যোগ দাও মোটামুটি এমন একটা ভ্যালু আসবে যে হাফ অফ সি প্লাস হাফ অফ বি মাইনাস এ প্লাস হাফ অফ এ বার প্লাস হাফ অফ সি বার মাইনাস বি প্লাস হাফ অফ এ বার প্লাস হাফ অফ বি বার মাইনাস সি। এখন একটা মজার ব্যাপার দেখো, তো সবগুলো কাটাকাটি হয়ে যাবে কেমনে, এই হাফ সি আর এই যে এখানে আর একটা হাফ সি, এই দুইটা মিলে হচ্ছে এক সি, তার সাথে এই মাইনাস সি ক্যান্সেল আউট। ঠিক তেমনই ভাবে এই জায়গায় একটু তাকাও, এই যে এখানে দেখো হাফ বি, এখানে দেখো হাফ বি, এই যে হাফ বি, এই দুইটা মিলে হচ্ছে এক বি, এই মাইনাস এ দ্বারা ক্যান্সেল আউট, ঠিক আছে। তারপর দেখো এই যে এখানে হাফ এ, এখানে হাফ এ প্লাস হাফ এ, দুইটা মিলে একটা হাফ এ, এটা ক্যান্সেল আউট, ঠিক আছে। এই যে সি আর সি ক্যান্সেল আউট, তাহলে আলটিমেটলি পড়ে থাকবে দিস নাল ভেক্টর। অতএব এডি প্লাস বিই প্লাস সিএফ তিনটাকে যোগ করলে অলওয়েজ আমি কি পাচ্ছি, নাল ভেক্টর। অলওয়েজ আমি কি পাচ্ছি, নাল ভেক্টর। বুঝতে পারছো, বুঝতে পারছো, ক্লিয়ার? দ্যাটস ইট। সো আমার ত্রিভুজ নিয়ে যত ঝামেলা ছিল সব ঝামেলা একটা ক্লাসে শেষ। ত্রিভুজ নিয়ে যত ঝামেলা ছিল ইনশাআল্লাহ এর এবং একটা প্রুফ সবগুলো এই ক্লাসটাতে ডান, সবগুলো এই ক্লাসটাতে ডান। বুঝছো বুঝছো বুঝছো? ত্রিভুজ নিয়ে যত প্যারা ছিল তোমার সবগুলো এই একটা ক্লাসে ডান। তাহলে আমরা এখানে কি কি শেষ করে ফেলছি অলরেডি, আমরা এই যে ত্রিভুজের তিনটা প্রুফ শেষ করে ফেলছি এবং একটা সাধারণ প্রুফ শেষ করে ফেলছি। অ্যাকচুয়ালি ত্রিভুজের তিনটা না, অ্যাকচুয়ালি আমি তোমার ত্রিভুজের প্রুফ দেখাইছি চারটা। অ্যাকচুয়ালি ত্রিভুজের কয়টা প্রুফ, চারটা, পাঁচটা প্রুফ শেষ। এখন আমরা কি করব, পার্ট 2-তে অর্থাৎ লেকচার 4.1 শেষ, 4 শেষ। এখন পরের লেকচারে আমরা কি করব, সামান্তরিকের তিনটা প্রুফ এবং সাথে সামান্তরিকের তিনটা প্রুফের সাথে তোমার হচ্ছে আমরা দেখা শুরু করব, ওকে। এবং তার সাথে যে আরো আনুষঙ্গিক যে বিষয়গুলো ছিল, যে বললাম একটা ভেক্টর অন্য একটা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা, ওইটা নিয়ে পড়াশোনা শুরু করব, ঠিক আছে। তোমরা আপাতত এই লেকচার সবকিছু বুঝতে পারছো, আশা করি ত্রিভুজ নিয়ে ইনশাল্লাহ কারো কোনো সমস্যা হবে না। বুঝা গেছে, ক্লিয়ার? ত্রিভুজের মধ্যমা সমূহ ক্লিয়ার? আশা করি প্রত্যেকটা জিনিস তোমারে সুন্দর করে এক্সপ্লেইন করে দেওয়া আছে, ওকে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।